এসভিএইচ এর পক্ষ থেকে পড়ছি দেবী মণ্ডল। বইয়ের নাম বিদ্যা ও পাঠ্য বিষয় সংবিদ, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস। লেখক ডক্টর প্রণব কুমার চক্রবর্তী। নরম বাঁধাইয়ের এই বইটির মলাট রঙিন। মলাটের ওপরে লেখাগুলি ক্রমানুসারে পড়ছি। সেমিস্টার 1, কোর্স 5। তলায় ছোট করে লেখা, অ্যাজ পার ইউনিফর্ম কারিকুলাম স্ট্রাকচার ফর 2-year B.Ed program in West Bengal, following NCTE Regulations 2014. বিদ্যা ও পাঠ্য বিষয় সংসদ, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস। ডক্টর প্রণব কুমার চক্রবর্তী। রীতা পাবলিকেশন। ভিতরের পাতার থেকে পড়ছি। প্রথম প্রকাশ অক্টোবর 2015, পুনর্মুদ্রণ নভেম্বর 2015, পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ জানুয়ারি 2016-17। পরের পৃষ্ঠায় ভূমিকা। 2015 খ্রিস্টাব্দের নতুন বিএড পাঠ্যক্রমের আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস ব্র্যাকেটে কোর্স রোমান 5, 1.1.5 ব্র্যাকেট ক্লোজ নামক পাঠ্যসূচি অবলম্বন করে অত্যন্ত দ্রুত এই পুস্তকটি লেখা হল। পাঠ্যসূচির বেশ কয়েকটি বিষয় কিছুটা অস্পষ্ট ধারণার অবয়ব মাত্র। কোনো পুস্তক রচনা করার উপাদান হিসেবে এরকম অস্পষ্ট ধারণাকে অবলম্বন করার সমস্যা এই যে লেখককে সম্পূর্ণভাবে নিজস্ব ব্যাখ্যার উপর নির্ভর করতে হয়। অর্থাৎ পাঠ্যক্রম রচনার বিশেষজ্ঞরা যা ভেবেছেন তার সঙ্গে আমার মতো সাধারণ লেখকের চিন্তার মধ্যে যথেষ্ট ফাঁক থেকে যাওয়ার সম্ভাবনা। এমনকি একাধিক পুস্তক লেখা হলেও এক লেখকের সঙ্গে অন্য লেখকের চিন্তার পার্থক্য থাকাও অসম্ভব নয়। উদাহরণ হিসেবে বলা যায়, বিজ্ঞানের ইতিহাস, গণিতের কিংবা সমাজবিজ্ঞানের ইতিহাস ইত্যাদি বিষয়গুলি এত বিপুল যে 4000 বছরের ইতিহাস থেকে কিছু কিছু ঘটনা বেছে নিয়ে লিখতে গেলেও তা এক একটি স্বতন্ত্র পুস্তকে পরিণত হতে পারে। আবার গত কয়েক শতাব্দীর ইতিহাস, বিশেষভাবে 19বিংশ শতাব্দী থেকে শুরু করে বিজ্ঞান ও গণিতের ইতিহাস সহজভাবে সকলের বোধগম্য ভাষায় লিখতে গেলে বিজ্ঞান ও গণিতে যথেষ্ট দখল থাকা প্রয়োজন। এইগুলি একটু স্পষ্ট হলে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদেরই সুবিধা হয়, কারণ যারা বিএড পড়তে আসেন তাদের একটি ক্ষুদ্র অংশমাত্র বিজ্ঞান ও গণিতের ছাত্র বা ছাত্রী। একটি সেমিস্টারের উপযোগী পাঠ হিসাবে সেই কারণেও কোনো বিশদ আলোচনার চেষ্টা করা যায়নি। তাছাড়াও কোনো বিষয় এমনভাবে আছে যা পুনরুক্তির সম্ভাবনা বাড়িয়ে দেয়, যেমন বিজ্ঞানের রাজনৈতিক, সামাজিক, ঐতিহাসিক ও বৌদ্ধিক প্রেক্ষাপট। এই বিষয়টি ছড়িয়ে আছে অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে, সেজন্য এই প্রসঙ্গে স্বতন্ত্র কোনো আলোচনা করা হয়নি। প্যারাগ্রাফ। যাই হোক, পুস্তক রচনার সুবিধার জন্য পাঠ্যসূচিতে ক্রমপর্যায়ে যে বিষয়গুলি সন্নিবেশ ঘটেছে তার মধ্যে ছোটখাটো কিছু পরিবর্তন করতে হয়েছে, তবে সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, পাঠ্যসূচিতে উল্লেখ করা হয়নি এরকম 2-1টি বিষয় গুপ্ত পাঠ্যক্রম ব্র্যাকেটে হিডেন কারিকুলাম হিসেবে যুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা কোনো কোনো ধারণা সম্পূর্ণ করতে পারবেন। পরের পৃষ্ঠা। সমস্ত সংজ্ঞা বা বৈজ্ঞানিক শব্দের বাংলা প্রতিশব্দ দেওয়া সম্ভব হয়নি, গণিতের ক্ষেত্রেও নয়। পাঠকরা সরাসরি ইংরেজি শব্দটি লিখলে কোনো সমস্যার কারণ নেই। ব্যবহারিক নির্দেশিকার একটি রূপরেখা দেওয়া হলো। সবচেয়ে ভালো হয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্র্যাকেটে WBUTTPA একটি ম্যানুয়াল প্রকাশ করা হলে, কারণ এমন ধরনের ব্যবহারিক সক্রিয়তার জন্য কোনো রেডি মডেল দেওয়া সম্ভব নয়, বাঞ্ছনীয়ও নয়। প্যারাগ্রাফ। প্রথম প্রকাশের কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধন করে এবং ব্যবহারিক অংশের বিষয়বস্তু সংযোজন করে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো। প্যারাগ্রাফ।
সবশেষে রীতা পাবলিকেশনের পক্ষ থেকে শ্রী বিজু ভট্টাচার্য আমার উপর যে দায়িত্ব দিয়েছেন তা পালন করে কিছুটা শঙ্কিত চিত্তে পাঠকবর্গের প্রতিক্রিয়ার অপেক্ষায় রইলাম। বিনীত প্রণব কুমার চক্রবর্তী, কলকাতা, 25 ডিসেম্বর 2015। এই ফাইল এখানেই শেষ হল। পাঠ্যক্রম সিলেবাস সেমিস্টার 5 কোর্স 1 ব্র্যাকেটে 1.1.5 Understanding Discipline and Subjects Theory 50 Engagement with the Field 50 Full Marks 100 Unit Roman 1 Discipline and Subject Education as Interdisciplinary Field of Study. Nature and Characteristics of a Discipline. Emergence of various disciplines from education. Merger of various disciplines into education. Interrelation and interdependence amongst various school subjects. Unit Roman 2 Science as a Subject and Discipline. Nature and History of Science. Scientific Method, a Critical View. Knowledge, Understanding and Science. The Socio-Cultural Perspective and the Ethical Consideration. Science as a Discipline. Place of scientific knowledge in the scheme of school curriculum. Study of emergence of school science in relation to the social, political and intellectual and historical context. Curriculum, syllabus and textbooks. The paradigm shifts in the discipline. The changing notion of scientific knowledge and the need to redefine school science. Unit Roman 3 Language as a Subject and Discipline. Centrality of language in education. Role of language in children's intellectual development and learning. Language in the school curriculum. Aims, issues and debates. Policy issues and language at school. Language as a medium of communication. Phases of language development. Unit 4 Roman 4 Mathematics as a Subject and Discipline. Nature and History of Mathematics. Place of mathematics in school curriculum. Mathematics in day-to-day life. Relationship of mathematics with other subjects. Unit Roman 5 Social Science as a Subject and Discipline. Nature and Philosophy of Social Science. Social Science as an area of study. Need of studying social science through interdisciplinary perspectives. Place and relevance of social science in school curriculum. Engagement with field / practicum. Any two of the following. Group discussion. Assignment. Seminar presentation. পরের পৃষ্ঠা সূচিপত্র প্রথম অধ্যায় বিদ্যা ও বিষয় ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস 1 to 28 ভূমিকা বিদ্যার প্রকৃতি ও বৈশিষ্ট্য বিদ্যার ধারণা বিদ্যার বৈশিষ্ট্য তথা প্রকৃতি ঐক্যবদ্ধতা কেন্দ্রীভূত একাগ্র চর্চা দক্ষতা বা কুশলতা জনগোষ্ঠী যোগাযোগ প্রকল্প প্রতিভার প্রকাশ ও অনন্যতা গবেষণা বিদ্যা শ্রেণী বিভাগ কোড ভিত্তিক
মৌলকরণ, সর্বসম্মতি, বিগল্যাম মডেল, বহুবিদ্যার সমন্বয়, আন্তর্বিদ্যা বিদ্যান্তর, দ্বিবিদ্যা সংকর। সংকর বানান দন্তস অনুস্বার ক র। শিক্ষা একটি আন্তর্বিদ্যা চর্চার ক্ষেত্র। বিদ্যা হিসেবে শিক্ষা, শিক্ষা একটি প্রক্রিয়া। শিক্ষার মধ্যে নানা বিদ্যার উদ্ভব। বিদ্যালয় শিক্ষার বিষয়বস্তু, সামাজিক কারণ, বিদ্যার নিজস্ব প্রকৃতি, দৃষ্টিভঙ্গির মৌলান্তর। শিক্ষায় নানা বিদ্যার সংমিশ্রণ। বিদ্যালয় পাঠ্যক্রমে বিষয়সমূহের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা, অনুবদ্ধ, সংহতি, সঞ্চালন। চিত্র 1, নতুন বিদ্যার উদ্ভব ব্র্যাকেটে মনোবিদ্যার উদাহরণ। চিত্র 2, নানা বিদ্যার সমন্বয়ে নতুন বিদ্যার উদ্ভব ব্র্যাকেটে শিক্ষা। চিত্র 3, নতুন বিদ্যার উদ্ভব ব্র্যাকেটে বিশেষ চর্চা। চিত্র 4, প্রাকৃতিক দর্শন থেকে নানা বিজ্ঞানের উদ্ভব। পাঠ্যক্রম অনুযায়ী সারসংক্ষেপ। দ্বিতীয় অধ্যায়, বিজ্ঞান: বিদ্যা ও বিষয়, সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। 29 to 100। বিজ্ঞানের সংজ্ঞা: বিজ্ঞানের প্রকৃতি, সুশৃঙ্খল চর্চা, প্রকৃতি ও ভৌত জগৎ, সূত্র নির্ণয়, পদ্ধতি, পরিমাপ, বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক মানসিকতা। বিজ্ঞানের ইতিহাস: প্রাচীন যুগ, প্রকৃতি দর্শন, মধ্যযুগ, আধুনিক যুগের উদ্ভব, আধুনিক যুগ। বিজ্ঞান শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস। ভারতে বিজ্ঞান শিক্ষা: বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতির বিবর্তন, বৈজ্ঞানিক পদ্ধতির বিবরণ, বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা, বৈজ্ঞানিক পদ্ধতির গুণমান, নৈর্ব্যক্তিকতা, নির্ভরযোগ্যতা, যথার্থতা। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের সংজ্ঞা, পর্যবেক্ষণের প্রকারভেদ, মুক্ত বা অনিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বনাম নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, প্রত্যক্ষ পর্যবেক্ষণ বনাম পরোক্ষ পর্যবেক্ষণ, অংশগ্রহণমূলক বনাম অংশগ্রহণ রহিত পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ পদ্ধতির ধাপ, পদ্ধতি হিসেবে পর্যবেক্ষণের বিচার, পরীক্ষণ পদ্ধতি। পরের পৃষ্ঠা। পরীক্ষণ পদ্ধতির প্রকৃতি, পরীক্ষণের অন্যান্য শর্ত। বিজ্ঞান: জ্ঞান ও সংবোধন, বর্তমান ভারতীয় বিজ্ঞান শিক্ষার পরিপ্রেক্ষিত। বিজ্ঞান পাঠ্যক্রমের যথার্থতা, সামাজিক, কৃষ্টিগত ও নৈতিক প্রেক্ষাপট, সামাজিক বিবর্তন ও শিক্ষা। কৃষিভিত্তিক সমাজ, শিল্পনির্ভর সমাজ, তথ্যভিত্তিক সমাজ। বিজ্ঞান শিক্ষায় সামাজিক প্রেক্ষাপট, বিজ্ঞান শিক্ষার সূত্রপাত, সামাজিক চাহিদা, সমাজের উপর বিজ্ঞান শিক্ষার প্রভাব, বিজ্ঞান শিক্ষার সামাজিক বাস্তুতন্ত্র, ভারতীয় সমাজ ও বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান ও বিজ্ঞান শিক্ষার নৈতিক প্রেক্ষাপট। বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমে বিজ্ঞানের স্থান, বিজ্ঞানের গুরুত্ব, বৈজ্ঞানিক মূল্যবোধ ও নৈতিকতা পাঠ্যক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক। বিদ্যার প্রকৃতিগত মৌলান্তর, মৌল বা মৌলবিদ্যার সংজ্ঞা। মৌলান্তর, মৌলান্তরের নীতি, যৌথ দায়িত্ব, শিখন ও শিক্ষণ, উৎপাদন ও প্রক্রিয়া, নমনীয়তা ও ঋজুতা, আনুগত্য ও মিথস্ক্রিয়া, যোগাযোগ, বিদ্যাভিত্তিক শিক্ষণ ও সংহতি, বৈচিত্র্য ও একক ব্যবস্থা, গতিশীল শিক্ষা। মৌলান্তরের প্রকরণ: আন্তর্বিদ্যামূলক শিক্ষা, বহুবিদ্যামূলক নীতি, বিদ্যান্তর ও দ্বিবিদ্যা সংকর। সংহত পাঠ্যক্রম ও শিক্ষণ, বিদ্যার মৌলান্তর প্রসঙ্গে সাম্প্রতিক চিন্তাধারা, পাঠ্যক্রম অনুযায়ী সারসংক্ষেপ। তৃতীয় অধ্যায়, ভাষা: বিদ্যা ও বিষয়, ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। 101 to 142। ভাষার ধারণা, ভাষার কাজ, শিক্ষায় ভাষার কেন্দ্রীয় অবস্থান, শিখন ও শিক্ষণে ভাষা,
প্রথাগত শিক্ষার দুটি প্রধান স্তম্ভ বা মাধ্যম। বিদ্যা নির্দিষ্ট ভাষা। ভাষার বিকাশ। ভাষার বিকাশ কি? ধ্বনিতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, ব্যাকরণগত গঠন, প্রয়োগ। ভাষা ও বাচনিক বিকাশের স্তর। ভাষা সংক্রান্ত অধিক জ্ঞান। বৌদ্ধিক বিকাশ ও শিখনে ভাষার ভূমিকা। স্কিনারের আচরণবাদী তত্ত্ব, নোয়াম চমস্কির সহজাত ভাষা আয়ত্তকরণ প্রক্রিয়া, মিথস্ক্রিয়ামূলক তত্ত্ব। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, লিও বাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্ব, ভাষার বিকাশ ও শিখন। যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা। শিক্ষক শিক্ষার্থী যোগাযোগ। শিক্ষার্থী শিক্ষক যোগাযোগ। শিক্ষার্থী শিক্ষার্থী যোগাযোগ। বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষার স্থান। উদ্দেশ্য, সমস্যা ও বিতর্ক। ভাষা শিক্ষার উদ্দেশ্য। প্রারম্ভিক স্তরে ভাষা শিক্ষার উদ্দেশ্য। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তর ভাষা শিক্ষার সমস্যা। ভাষা বৈচিত্র্য, উপজাতীয় ভাষা, সামাজিক মর্যাদা, শিক্ষকের ভাষা, দ্বিভাষিকতা, অন্যান্য সমস্যা। ভাষা শিক্ষার নীতিগত বিষয়। পরের পৃষ্ঠা। ভারতীয় শিক্ষায় ভাষা নীতি, শিক্ষার মাধ্যম, বিদ্যালয় পাঠ্যক্রমে ভাষা পাঠ, ভাষা ও ভাষা শিক্ষার বিতর্কিত বিষয়, ভাষার সংখ্যা বিতর্ক, ভাষা শিক্ষার পদ্ধতিগত বিতর্ক, পাঠ্যক্রম অনুযায়ী সারসংক্ষেপ। চতুর্থ অধ্যায় গণিত: বিদ্যা ও বিষয়। ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। 143 to 181। সূচনা। গণিতের ধারণা। গণিতের প্রকৃতি। বিমূর্ততা, অবরোহ যুক্তি, সম্পর্ক সন্ধান, নকশা, সিদ্ধান্ত গ্রহণ, গাণিতিক আদর্শ, যথার্থতা বিচার, অভিজ্ঞতার অতীত, গণিতের শাখা। গণিতের ইতিহাস। প্রাচীন গণিত, ভারতীয় গণিত, ভারতীয় গণিতের অবদান, ইউরোপীয় গণিত। গণিত শিক্ষার ইতিহাস। ভারতে গণিত শিক্ষা। বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের স্থান। গণিতের মূল্য। ব্যবহারিক মূল্য, বিকাশমূলক মূল্য, বিদ্যা হিসেবে মূল্য, প্রস্তুতিমূলক মূল্য, গণিতের চারিত্রিক মূল্য, সামাজিক মূল্য, বিদ্যালয় কার্যক্রমে গণিতের স্থান। দৈনন্দিন জীবনে গণিত। দৈনন্দিন জীবনে গণিত ব্যবহারের নির্ণায়ক সমূহ। অন্যান্য বিজ্ঞানের সঙ্গে গণিতের সম্পর্ক। গণিত ও ভৌত বিজ্ঞান, জীববিদ্যা, ভূবিদ্যা, সমাজবিজ্ঞান, আচরণমূলক বিজ্ঞান, বাণিজ্য, অর্থশাস্ত্র ইত্যাদি। পাঠ্যক্রম অনুযায়ী সারসংক্ষেপ। পঞ্চম অধ্যায় সমাজবিদ্যা: বিদ্যা ও বিষয়। সোশ্যাল সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। 182 to 218। সূচনা। সমাজবিদ্যার ধারণা, সমাজবিজ্ঞানের উদ্ভব, সমাজবিজ্ঞানের দর্শন ও প্রকৃতি, প্রত্যক্ষবাদ, বিবর্তনবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। সমাজবিজ্ঞানের প্রকৃতি। নৃতত্ত্ববিদ্যা, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র। সমাজবিজ্ঞানের প্রকৃতি: সমাজ, ব্যক্তি, বর্ণনামূলক, পরিবর্তনশীল, পরস্পর নির্ভরশীল, আদর্শভিত্তিক বিজ্ঞান নয়। চর্চার ক্ষেত্র হিসাবে সমাজবিজ্ঞান। দৃষ্টিভঙ্গির সম্প্রসারণ, সামাজিক বিভাজন, কৃষ্টিগত পরিপ্রেক্ষিত, ব্যক্তি, সমাজ ও বিশ্বায়ন, প্রান্তীয় মানুষ ও সমাজ। সমাজবিজ্ঞান পাঠ। আন্তর্বিদ্যামূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা। আন্তর্বিদ্যার দৃষ্টিভঙ্গি, সমাজবিজ্ঞান, শিখনের মৌলান্তর, জোরাম ব্রুনারের নির্মিতিবাদ, বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিজ্ঞানের স্থান ও প্রাসঙ্গিকতা। পাঠ্যক্রম অনুযায়ী সারসংক্ষেপ। ব্যবহারিক প্রয়োগ ক্ষেত্র। এনগেজমেন্ট উইথ ফিল্ড অর প্র্যাকটিকাম। 219 to 231।
এই ফাইল এখানেই শেষ হল। পেজ 1, প্রথম অধ্যায়, বিদ্যা ও বিষয়, ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। সূচনা, ইন্ট্রোডাকশন। বিদ্যা শব্দটির অর্থ অনেক ব্যাপক। অভিধান অনুযায়ী এর উৎপত্তি বিদ ধাতু থেকে। অর্থ জ্ঞান, অধ্যয়ন, অনুশীলন বা চর্চার মাধ্যমে লব্ধ জ্ঞান, তত্ত্বজ্ঞান, শাস্ত্রজ্ঞান ইত্যাদি। এই সমস্ত অর্থে সব কয়টির মাধ্যমে যে তথ্যের প্রতি ইঙ্গিত পাওয়া যায় তা হল কোনো একটি বিশেষ ক্ষেত্রে যা কিছু তত্ত্ব, তথ্য, দক্ষতা এবং কৌশল বা পদ্ধতি থাকা সম্ভব তার একটি সংগঠিত একক রূপের নাম বিদ্যা। ইংরেজিতে এই সংগঠিত একক রূপকে বলা হয় ডিসিপ্লিন, আর বাংলায় কখনো বিদ্যা ব্র্যাকেটে যেমন পদার্থবিদ্যা, মনোবিদ্যা ইত্যাদি, কখনো শাস্ত্র ব্র্যাকেটে যেমন অর্থশাস্ত্র, তর্কশাস্ত্র ইত্যাদি, অথবা কখনো ওই বিশেষ ক্ষেত্রটি খুব বড় হলে শুধুমাত্র একটি নাম দিয়ে তার পরিচিতি দেওয়া হয় ব্র্যাকেটে যেমন বিজ্ঞান, কলা, বাণিজ্য ইত্যাদি। প্যারাগ্রাফ। বর্তমান পৃথিবীতে প্রথাগত শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য কোনো একটি বিদ্যা বা একযোগে একাধিক বিদ্যার চর্চা ও মনন। আবার বিদ্যাচর্চার কেন্দ্রে আছে জ্ঞান ও দক্ষতা অর্জনের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। এই প্রক্রিয়া শুরু হয় বিদ্যালয় শিক্ষার নিম্নতর স্তর থেকে, যা ক্রমাগত উচ্চতর পর্যায়ের দিকে অগ্রসর হতে হতে এক একজন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্তরে সমাপ্তি লাভ করে। অল্প সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে কোনোদিনই শেষ হয় না। তারা নির্দিষ্ট একটি বিদ্যা অথবা তার খণ্ডিত অংশের বিশেষজ্ঞ, পণ্ডিত ইত্যাদি নামে পরিচিত হন। প্যারাগ্রাফ। দার্শনিক দৃষ্টিভঙ্গির বিচারে একটি চূড়ান্ত মত এই যে জ্ঞান একটি অখণ্ড বা পূর্ণাঙ্গ ধারণা। এই অখণ্ডত্বের বোধ যার মধ্যে জাগ্রত হয় তিনিই প্রকৃত জ্ঞানী। তার অর্থ সমগ্র বিশ্ব জগতের মধ্যে যে একটি অন্তর্নিহিত সংহতি আছে সেই সংহতি উপলব্ধি করার উপায় জ্ঞান লাভ করা। আবার প্রকৃত জ্ঞান লাভও হয় সেই সংহতির বোধ থেকে। পৃষ্ঠা 2। এই জটিল তত্ত্বের বিশ্লেষণের মধ্যে না গিয়ে শুধু এইটুকু মেনে নেওয়া যায় যে মানুষের জানার প্রক্রিয়া শুরু হয় খণ্ডিত জ্ঞান হিসাবে, যা ক্রমশ পূর্ণতার দিকে অগ্রসর হয়। বিপরীত ক্রমে মানুষের জ্ঞান স্থূল থেকে ক্রমশ সূক্ষ্মতার দিকে অগ্রসর হয়। শিশুরা তার চারপাশে গৃহপালিত পশু, উদ্ভিদ প্রভৃতিকে প্রথমে স্থূলভাবে কিন্তু সমগ্র রূপে জানে এবং চেনে। ধীরে ধীরে তার জ্ঞান সূক্ষ্ম খুঁটিনাটি বিষয়গুলির সমন্বয়ে একটি অখণ্ড ধারণায় পরিণত হয়। এই সমস্ত বিপরীত চিন্তাধারা থাকা সত্ত্বেও প্রথাগত শিক্ষার সূত্রপাত ঘটে জ্ঞানকে একাধিক বিদ্যায় ভাগ করে নিয়ে স্বতন্ত্রভাবে তার চর্চা করার মাধ্যমে। সুতরাং প্রথমেই জানা দরকার বিদ্যা হিসেবে জ্ঞানের এই বিভাজন এবং বিভাজিত বিদ্যার প্রকৃতি কি। বিদ্যার প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্র্যাকেটে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসিপ্লিন। বিদ্যার প্রকৃতি বিশ্লেষণ করার আগে বিদ্যার ধারণা তথা সংজ্ঞা বিচার করা প্রয়োজন। যদিও সূচনায় বিষয়টি সম্বন্ধে কিছুটা সংক্ষিপ্ত ও প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, তবুও তা যথেষ্ট নয়। বিদ্যার ধারণা ব্র্যাকেটে কনসেপ্ট অফ ডিসিপ্লিন। সহজ অর্থ হিসেবে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে শিক্ষার একটি শাখা বা শাখাতে পাণ্ডিত্যপূর্ণ শিক্ষণ ব্র্যাকেটে এ ব্রাঞ্চ অফ লার্নিং অর স্কলারলি ইনস্ট্রাকশন। এই সংক্ষিপ্ত অর্থ থেকে বিষয়টির একটি আভাস পাওয়া গেলেও প্রকৃত সংজ্ঞা দেওয়ার সম্পূর্ণ উপাদান পাওয়া যায় না। তবে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি থেকে আরও 2-1টি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়, যথা একটি বক্সে লেখা। ব্যুৎপত্তির দিক থেকে বিদ্যা, যা ব্র্যাকেটে বিষয়ের পণ্ডিত অপেক্ষা শিষ্যের সঙ্গে অধিক সম্পৃক্ত একটি জ্ঞানের ক্ষেত্র বলতে যা বোঝায়, অর্থাৎ যা একজন মহাপণ্ডিত
অথবা শিক্ষকের সম্পত্তি তার সম্পূর্ণ বিপরীত ধারণা। অতএব শব্দের ইতিহাসে জ্ঞানের ক্ষেত্র কিছু সংখ্যক বিমূর্ত তত্ত্ব দ্বারা গঠিত আর বিদ্যা অনুশীলন ও অভ্যাসের সঙ্গে সংশ্লিষ্ট। ব্র্যাকেটে etymologically discipline as pertaining to the discipline or scholar is antithetical to doctrine, the property of doctor or teacher. Hence, in the history of words, doctrine is more concerned with abstract theory and discipline with practice or exercise. পৃষ্ঠা 3। সুতরাং বিদ্যা ব্র্যাকেটের ডিসিপ্লিন আর শিক্ষার্থী বা শিষ্য ডিসিপল কথা দুটি ব্যুৎপত্তির দিক থেকে অবিচ্ছেদ্য। এই দুই শব্দের মধ্যে সংযোগ সেতু হলেন শিক্ষক, কারণ শিক্ষার্থীর পক্ষে একজন গুরু তথা শিক্ষকের, যিনি উক্ত বিদ্যার পণ্ডিত, সাহায্য ছাড়া বিদ্যালাভ করা সম্ভব নয়। এই কথাটিকে সহজ ভাষায় বলা হয়েছে। বক্সে শিক্ষা অথবা নিবিড় শিক্ষণের একটি শাখা, জ্ঞানের বা শিক্ষণের একটি বিভাগ, একটি বিজ্ঞান বা কলা অথবা তার শিক্ষাগত উপাদান। ব্র্যাকেটে a branch of instruction or education, a department of learning or knowledge, a science or art or its educational aspects. প্যারাগ্রাফ এই শেষোক্ত অর্থটি সাধারণত আমাদের মধ্যে বহুল প্রচলিত, কারণ বিদ্যা বলতে আমরা জ্ঞান অথবা শিক্ষার একটি শাখাকেই বুঝি, যেন অখণ্ড জ্ঞানরাজ্যের একটি টুকরো করা অংশই বিদ্যা নামে পরিচিত। শিক্ষার যে কোনো স্তরে আমাদের বিদ্যা চর্চা সবসময়ই একটি নামের অধীনে কিছু সংখ্যক তথ্য, অভ্যাস অনুশীলনের ব্র্যাকেটে প্র্যাকটিস এক্সারসাইজ সমন্বয় মাত্র। সেক্ষেত্রে ডক্ট্রিন এবং ডিসিপ্লিন নামক শব্দ দুটির মধ্যেকার তাত্ত্বিক পার্থক্য অবান্তর। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা স্থির করে নেওয়া যেতে পারে। বক্স বিদ্যা একটি জ্ঞানের ক্ষেত্রে অথবা পেশার ক্ষেত্রে কেন্দ্রীভূত একাগ্র চর্চা, যার মধ্যে মিশে আছে দক্ষতা বা কুশলতা, জনগোষ্ঠী, প্রকল্প, যোগাযোগ, প্রতিভা, গবেষণা ইত্যাদি অনেক ধারণা। ব্র্যাকেটে ডিসিপ্লিন ইজ ফোকাসড স্টাডি in one academic field or profession that incorporate within it many concepts like expertise, people, projects, communication, ingenuity, research or the like. উপরোক্ত সংজ্ঞাটিকে গ্রহণযোগ্য বলার কারণ এর একটু বিশদ ব্যাখ্যা করলে বিদ্যার প্রকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া সহজ হতে পারে। বিদ্যার বৈশিষ্ট্য তথা প্রকৃতি, ক্যারেক্টারিস্টিক্স, ভাইস ভার্স, নেচার অফ ডিসিপ্লিন। উল্লিখিত সংজ্ঞা থেকে বিদ্যার নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায়। ঐক্যবদ্ধতা, ইউনিটারি। কোনো একটিমাত্র বিষয়ের চর্চাকে বিদ্যার মূল অবয়ব হিসেবে বলা হয়েছে। তার অর্থ বিদ্যা এক ধরনের খণ্ডিত, কম্পার্টমেন্টালাইজড ব্র্যাকেটে জ্ঞান চর্চা। এই প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ এই কারণে যে শিক্ষার ইতিহাসে আদি পর্ব থেকে বর্তমান পর্যন্ত নানা স্তরে নানাভাবে। পৃষ্ঠা 4। খণ্ডিত জ্ঞানচর্চার ধারা অব্যাহত আছে, কখনো তার রকমফের হলেও তা কোনো সময় সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়নি। কেন্দ্রীভূত একাগ্র চর্চা, ফোকাসড স্টাডি। খণ্ডিত হওয়ার দরুন কোনো বিষয়ে পাণ্ডিত্য অভিলাষী ব্যক্তি তার সমস্ত মনোযোগ, বুদ্ধি ও শক্তি ওই একটি বিষয়ের মধ্যে কেন্দ্রীভূত করে নিয়ে জ্ঞানচর্চায় নিয়োজিত থাকেন। একাগ্রতা যত বেশি ততই জ্ঞানের গভীরতা বৃদ্ধি পায়, কিন্তু সেই সঙ্গে সংশ্লিষ্ট অন্য সমস্ত বিষয় বা পারিপার্শ্বিক সম্বন্ধে তাঁর অজ্ঞতা, উদাসীনতা এবং অনাগ্রহ বৃদ্ধি পায়। দক্ষতা বা কুশলতা, এক্সপার্টাইজ।
বিদ্যাচর্চার একটি প্রধান উদ্দেশ্য কোনো বিশেষ ক্ষেত্রে এমন ধরনের দক্ষতা বা কুশলতা অর্জন করা যে নিজেকে একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, অর্থাৎ যে দক্ষতা একক এবং অনন্য। বিদ্যাচর্চার মাধ্যমে অর্জিত দক্ষতা যতই অনন্য হয়ে ওঠে, অর্থাৎ একজন ব্যক্তি যতই তার স্বক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন, ততই তার মূল্য চরমে পৌঁছে যায়। বলা বাহুল্য, এই মূল্য যতটা আর্থিক, তার চেয়েও অনেক বেশি সামাজিক ও বিদ্যাবত্তার মূল্য। জনগোষ্ঠী ব্র্যাকেটে পিপল। যে সমস্ত ব্যক্তি একই বিদ্যার চর্চা করেন, ক্রমশ তারা একটি স্বতন্ত্র জনগোষ্ঠীতে পরিণত হয়ে ওঠেন। তারা একই বিদ্যাচর্চার সমাজ ব্র্যাকেটে কমিউনিটি হিসাবে নিজেদের মধ্যে বেশি যোগাযোগ রাখেন, মত বিনিময় করেন এবং নিজেদের স্বাতন্ত্র্য সম্বন্ধে শুধুমাত্র যে সচেতন থাকেন তাই নয়, তারা সেই স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করেন। যোগাযোগ কমিউনিকেশন। প্রত্যেক বিদ্যার নিজস্ব ভাষা আছে। বিদ্যা চর্চা করার প্রাথমিক শর্ত ওই বিদ্যার নির্দিষ্ট ভাষা আয়ত্ত করা। গণিত চর্চা করতে হলে গণিতের ভাষা আয়ত্ত করতে হবে। অন্য গণিতবিদের সঙ্গে যোগাযোগের সময় গণিতের ভাষায় ভাব বিনিময় করতে হবে। চিকিৎসক গোষ্ঠীর পারস্পরিক আলোচনার সময় চিকিৎসা বিদ্যার ভাষায় কথা বলতে হবে। সুতরাং একটি বিদ্যা অন্য বিদ্যার চেয়ে একদিকে যেমন বিষয়বস্তুর দিক থেকে স্বতন্ত্র, তেমনি ভাষার দিক থেকেও সম্পূর্ণ স্বতন্ত্র। প্রকল্প ব্র্যাকেটে প্রজেক্ট। এখানে প্রকল্প অর্থ বিশেষ কার্যক্রম যা গবেষণামূলক হতে পারে, আবার শুধুমাত্র উদ্দেশ্য সাধনের উপযোগী হতে পারে। পৃষ্ঠা 5। যেমন CERN ব্র্যাকেটে ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, যে মৌলিক কণা ফান্ডামেন্টাল পার্টিকেল ব্র্যাকেটে অবলম্বন করে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করার কার্যক্রম সফলভাবে এগিয়ে চলেছে, তা যেমন গবেষণামূলক প্রকল্প, তেমনি বিশ্ব উষ্ণায়নের মোকাবিলা করার জন্য যে সমস্ত কার্যক্রম, সেগুলিও এক একটি উদ্দেশ্যমূলক প্রকল্প। কিন্তু দুই ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিদ্যার ক্ষেত্রগুলি স্বতন্ত্র এবং দুই ক্ষেত্রেই প্রকল্পের উদ্দেশ্য, তত্ত্ব, পদ্ধতি ইত্যাদি সমস্ত ওই বিদ্যার নিজস্ব। প্রতিভার প্রকাশ ও অনন্যতা ম্যানিফেস্টেশন অফ ট্যালেন্ট অ্যান্ড ইনজেনুইনিটি। ব্যক্তির মধ্যে সুপ্ত প্রতিভা বিদ্যাচর্চার মাধ্যমে সার্থকতা লাভ করে। এমন সম্ভাবনা কম যে কোনো প্রতিভাধর ব্যক্তি সমস্ত বিদ্যাচর্চার ক্ষেত্রেই নিজেকে প্রতিভাবান হিসেবে প্রকাশ করতে পারবে। কে কোন ক্ষেত্রে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হবে, তাও বিদ্যাচর্চার মাধ্যমেই জানা সম্ভব। একটি বিদ্যার ক্ষেত্র শুধুমাত্র তার প্রতিভার ধারক ও পোষক হিসেবে কাজ করে, কিন্তু উক্ত বিদ্যাকে বাদ দিয়ে তার প্রতিভাকে বিচার করা সম্ভব নয়। পৃথিবীতে বহু অসাধারণ প্রতিভাধর মানুষ আছেন, যারা তাদের নিজ নিজ বিদ্যার বাইরে সাধারণ, অর্থাৎ তাদের নিজ নিজ বিদ্যার ক্ষেত্রে তারা অনন্য প্রতিভাধর, অন্য বিদ্যার ক্ষেত্রে নয়। গবেষণা ব্র্যাকেটে রিসার্চ। বলা বাহুল্য, প্রত্যেকটি বিদ্যার ব্র্যাকেটে ডিসিপ্লিন গবেষণার বিষয়, পদ্ধতি এবং উদ্দেশ্য আলাদা। এই স্বাতন্ত্র্যের প্রসঙ্গটি ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। কিন্তু যে কোনো বিদ্যার গবেষণা একটি মাত্র চূড়ান্ত লক্ষ্য অভিমুখে পরিচালিত হয়, তা হল বিদ্যার অগ্রগতি। সুতরাং যারা কোনো একটি বিদ্যার ক্ষেত্রে নিবেদিত প্রাণ, তারা সর্বদা সচেষ্ট থাকেন তার নিজস্ব ক্ষেত্রটিকে আরও সম্মুখ দিকে প্রসারিত করতে। সভ্যতার অগ্রগতির বেলায় বিদ্যাচর্চার এই ভূমিকা অনস্বীকার্য। প্যারাগ্রাফ। এরকম আরও কিছু বৈশিষ্ট্যের কথা হয়তো বলা যেতে পারে, কিন্তু উচ্চতর বিদ্যার এই সমস্ত বৈশিষ্ট্য বিদ্যালয় স্তরে প্রযোজ্য নয়। সাধারণভাবে পৃথিবীর সর্বত্র বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম কেন্দ্রীয় এবং অবিভাজিত, অর্থাৎ কয়েকটি মুখ্য বিষয়ের সমাহার। আধুনিক বিদ্যালয় শিক্ষার আদিপর্ব থেকে শুরু করে যে সমস্ত মৌলিক জ্ঞান ব্র্যাকেটে ফান্ডামেন্টাল নলেজ পরবর্তী শিক্ষার বাহন হিসেবে কাজে লাগবে বলে মনে হয়, সেই সমস্ত জ্ঞান কয়েকটি বিষয়ের নামে সংকলিত হয়ে পাঠ্যক্রম পৃষ্ঠা 6
হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। বিদ্যালয় স্তরে এই বিষয়সমূহ প্রাথমিকভাবে এক একটি বৃহত্তর বিদ্যার নামে পরিচিত হওয়ার দরুন প্রত্যেকটি বিষয় সাবজেক্ট এক একটি বিদ্যার স্থলাভিষিক্ত হয়ে থাকে, যেমন ভাষা ও সাহিত্য, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইতিহাস, হিস্ট্রি, ভূগোল, জিওগ্রাফি, গণিত, ম্যাথমেটিক্স, বিজ্ঞান, সায়েন্স ইত্যাদি বিষয়ের প্রত্যেকটি কোনো না কোনো বিদ্যার নাম, কিন্তু প্রত্যেকটি বিষয়ের অন্তর্গত যে পাঠ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হয় তা উপরোক্ত বিদ্যার সামান্য একটি নির্বাচিত খণ্ড মাত্র, কখনোই একটি বিদ্যার পূর্ণ অবয়ব নয়। এই প্রসঙ্গটি পরে অন্যত্র আবার বিচার করে দেখা যাবে। এখন বিদ্যার প্রকৃতি বিচার করতে গিয়ে নানা গবেষক বিদ্যার যে ভিন্ন ভিন্ন শ্রেণী বিভাগের কথা বলেছেন সেগুলি সংক্ষেপে উল্লেখ করা প্রয়োজন। বিদ্যার শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ডিসিপ্লিন, বক্সে জেনিস বেয়ার এবং টমাস লাদাল LADAHL বিদ্যা সম্বন্ধে বলেছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জ্ঞানের যে সংগঠনের পরিসরে প্রশিক্ষিত এবং সমাজবদ্ধ তাই বিদ্যার ক্ষেত্র হিসেবে পরিচিত। Disciplinary fields as providing the structure of knowledge in which faculty members are trained and socialized. অর্থাৎ জ্ঞানের সংগঠন হিসাবে বিদ্যা শুধুমাত্র কিছু সংখ্যক বিষয়ের সমাবেশ মাত্র নয়, তার একটি অন্তরঙ্গ পরিচয় আছে। কারণ যে একক ব্যক্তিবর্গ একটি জ্ঞানের ক্ষেত্রে প্রশিক্ষিত তারা একত্রে সমাজবদ্ধ, অবশ্যই বিদ্যাভিত্তিক সমাজ একাডেমিক সোসাইটি। প্রায়ই এই সমাজ যথেষ্ট সংহতভাবে তার অস্তিত্ব বজায় রাখে এবং সক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিদ্যার অগ্রগতিতে সচেষ্ট হয়। নানা রকম বিধিবিদ্ধ সমিতি গঠনের পিছনে এই বিষয়টি প্রধান পরিচালিকা শক্তি, যেমন ভারতীয় গণিতবিদ্যা সমিতি ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি, ভারতীয় ইতিহাস কংগ্রেস ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কংগ্রেস, আমেরিকান মনোবৈজ্ঞানিক সমিতি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ইত্যাদি। প্যারাগ্রাফ। আরেকটি দিক থেকেও কোনো বিদ্যার অন্তর্গত জ্ঞানের সংগঠন তার অন্তর্নিহিত সংহতি বজায় রাখে। বিদ্যার অন্তর্গত চর্চার বিষয়গুলির মধ্যে একটি সুশৃঙ্খল পরস্পর সম্পর্কিত বিন্যাস আছে যা ওই বিদ্যার একান্ত নিজস্ব। বিদ্যার শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিদ্যার ক্ষেত্রটির পরিধির অন্তর্গত যে সমস্ত উপবিদ্যা সাবডিসিপ্লিন থাকে সেগুলি প্রায়ই মূল বিদ্যার সংগঠনটিকে পৃষ্ঠা 7 একটি জটিল রূপদান করে যা কখনোই একমাত্রিক হয় না। সুতরাং বিদ্যার সংগঠন বহুমাত্রিক, যা সংশ্লিষ্ট পণ্ডিতবর্গের কাছে সহজবোধ্য হলেও অন্যের কাছে যথেষ্ট জটিল রূপে প্রতিভাত হয়। মনে রাখতে হবে, বিদ্যার শ্রেণীবিন্যাস করার অন্যতম উদ্দেশ্য অখণ্ড জ্ঞানের মধ্যে বিভাজন করার একটা যুক্তিসঙ্গত ভিত্তি স্থির করা। বহুমাত্রিকতার দরুনই এমন একটি ভিত্তি স্থির করা একান্ত আবশ্যিক। বক্স। বিদ্যা শ্রেণী বিভাজনের জন্য 4টি কাঠামো প্রচলিত আছে। সেগুলি হল 1. কোড ভিত্তিক কোডিফিকেশন, 2. মৌলকরণ প্যারাডাইম ডেভেলপমেন্ট, 3. সর্বসম্মতি কনসেনসাস, 4. বিগল্যাম মডেল বিগল্যাম মডেল। 1. কোড ভিত্তিক কোডিফিকেশন। এই কাঠামোতে কোনো বিদ্যার অন্তর্গত জ্ঞানের এক একটি সংহত অংশের সংক্ষিপ্ত অথচ স্পষ্ট নাম ও বিবরণের ভিত্তিতে কোড স্থির করা হয়। উক্ত সংহত ক্ষেত্রগুলি পরস্পর নির্ভরশীল তত্ত্ব ও জ্ঞানের সমন্বয়, যা সংশ্লিষ্ট বিষয়ের পাণ্ডিত্যপূর্ণ চর্চার থেকে কিছুটা পৃথক। গ্রন্থাগার বিজ্ঞানে যে ধরনের দশমিক কোড ব্যবহার করা হয় সেখানে কোনো একটি বিদ্যার অন্তর্গত বিষয়গুলির ভিত্তিতে প্রধান উপবিদ্যা মেন সাবডিসিপ্লিন, তারপর অপেক্ষাকৃত গৌণ বিভাজন, এইভাবে শ্রেণীবিন্যাস করা হয়। কিন্তু তা সত্ত্বেও সেখানে বিষয়টির তাত্ত্বিক সংহতি প্রধান। কোনো শিক্ষক বা গবেষক
তার প্রয়োজনীয় বিষয়ের কোড থেকে ক্ষেত্রটিকে চিনে নিতে পারেন, কিন্তু তিনি কিভাবে তার চর্চা বা গবেষণা করবেন তা তার নিজস্ব পদ্ধতি। কারণ কোনো বিষয়ের চর্চা কোড নির্ভর শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকার বাধ্যবাধকতা কিছু নেই। এই পদ্ধতিতে একই বিষয় একাধিক শ্রেণীভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। 2. মৌলকরণ, প্যারাডাইম ডেভেলপমেন্ট। ইংরেজি প্যারাডাইম কথাটির আভিধানিক অর্থ নকশার ধরন ব্র্যাকেটে প্যাটার্ন, অথবা একই ধরনের সমাপ্তিযুক্ত বিশেষ্য বা বিশেষণ পদ। কিন্তু এই আক্ষরিক অর্থ ছাড়িয়ে বিদ্যার শ্রেণীবিভাগ প্রসঙ্গে কথাটির অর্থ একটু ভিন্ন। টমাস এস কুন KUHN এর মতে কোনো বিদ্যার অন্তর্গত বিষয়গুলি এবং সংশ্লিষ্ট তত্ত্ব ও ধারণাগুলি ব্র্যাকেটে কনসেপ্টস কতটা স্পষ্টভাবে এবং সর্বজনীনভাবে বর্ণনা করা যায় তার ভিত্তিতে ওই বিদ্যার শ্রেণী নির্ণয় করার প্রক্রিয়া হল মৌলকরণ। স্পষ্টতা ও সর্বজনীনত্ব যত বেশি, ততই ওই বিদ্যা মৌলকরণ যোগ্য ব্র্যাকেটে প্যারাডাইমেটিক। পৃষ্ঠা 8। যেমন পদার্থবিদ্যা। অন্যদিকে অপর কিছু বিষয় মৌলকরণ অযোগ্য, নন প্যারাডাইমেটিক, কারণ ওই সমস্ত বিদ্যার অনেক অস্পষ্টতা ও মতদ্বৈধতা বর্তমান, যেমন শিক্ষাতত্ত্ব, সমাজবিদ্যা ইত্যাদি। প্যারাগ্রাফ। মৌলকরণের প্রচেষ্টা শুধুমাত্র যে স্পষ্টতা ও সর্বজনীনত্বের উপর নির্ভরশীল তা নয়। পদার্থবিদ্যা বা গণিতের ভাষা যত সুনির্দিষ্ট এবং উক্ত বিষয়ের চর্চাকারীদের মধ্যে সর্বজনসম্মত, ততই ওই বিষয়গুলি অন্যান্য বিষয়ের সঙ্গে নিজেদের স্বাতন্ত্র্য সৃষ্টি করতে সক্ষম হয়। অপরদিকে শিক্ষাতত্ত্ব, সমাজবিদ্যা ইত্যাদি বিষয়ে এই স্বাতন্ত্র্য সবসময় ততটা স্পষ্ট নয়। সুতরাং বিদ্যা হিসেবে এগুলির পরিধিও অস্পষ্ট। 3. সর্বসম্মতি, কনসেনসাস। মৌলকরণের কাছাকাছি আরেকটি কাঠামো হল সর্বসম্মতি। সামাজিক সংগঠন কিংবা বিজ্ঞান বা বিদ্যা যাই হোক না কেন, কিছু ব্যক্তির উক্ত বিষয় সম্পর্কে যে মানসিক ঐক্য, তাকেই বলা হয় সর্বসম্মতি। বিদ্যার শ্রেণীবিভাগের ক্ষেত্রে সর্বসম্মতির তাৎপর্য এই যে, যে সমস্ত ক্ষেত্রে সহজেই উক্ত মানসিক ঐক্য গড়ে ওঠে, সেগুলি বিদ্যা হিসেবে স্বতন্ত্র ও অনন্য হয়ে ওঠে। বিপরীত ক্ষেত্রে আন্তঃবিদ্যা ইন্টার ডিসিপ্লিনারি ব্র্যাকেটে, বহুবিদ্যা ব্র্যাকেটে মাল্টি ডিসিপ্লিনারি ইত্যাদি অভিধা প্রযুক্ত হয়। 4. বিগল্যাম মডেল। এই মডেলের জনক অ্যান্টনি বিগল্যাম। বিগল্যাম মডেল বহুমাত্রিক এবং তার ভিত্তি মূলত শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত বিদ্যাচর্চার বিভিন্ন বিভাগগুলি, যা সাধারণত ইংরেজি ফ্যাকাল্টি নামে পরিচিত। তার প্রথম মাত্রাটি মৌলকরণের অনুরূপ, অর্থাৎ বিষয়গুলি কতটা মৌলকরণযোগ্য বা নয়। যেগুলি যত বেশি মৌলকরণযোগ্য সেগুলি ঋজুবিদ্যা ব্র্যাকেটে হার্ড ডিসিপ্লিন, এবং বিপরীত ক্রমে মৌলকরণযোগ্য না হলে তা নমনীয় বিদ্যা ব্র্যাকেটে সফট ডিসিপ্লিন নামে পরিচিত। তার দ্বিতীয় মাত্রাটি মৌলিক বিদ্যাচর্চা অথবা প্রয়োগমূলক বিদ্যাচর্চার ভিত্তিতে বিশুদ্ধ ব্র্যাকেটে পিওর ও ফলিত ব্র্যাকেটে অ্যাপ্লাইড এই দুই শ্রেণীতে বিভক্ত। বিশুদ্ধ রসায়ন ব্র্যাকেটে পিওর কেমিস্ট্রি, ফলিত মনোবিদ্যা ব্র্যাকেটে অ্যাপ্লাইড সাইকোলজি প্রভৃতি বিদ্যাগুলি বিগল্যাম মডেলের উদাহরণ। বিগল্যাম মডেলের তৃতীয় মাত্রার ভিত্তি জড় ও জীবের প্রাকৃতিক বিভাজন। জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান এই জাতীয় বিভাজনের উদাহরণ, কারণ প্রথমটির চর্চার বিষয় জীবিত প্রাণী, উদ্ভিদ ইত্যাদি, আর দ্বিতীয়টির চর্চার বিষয় অজৈব পদার্থ। পৃষ্ঠা 9। এই জাতীয় শ্রেণীবিভাজনের যৌক্তিকতা যথেষ্ট জোরালো নয়। বিশেষত জ্ঞানের অভূতপূর্ব সম্প্রসারণের যুগে বিশুদ্ধ, ফলিত, জৈব অজৈব এরকম সহজ শ্রেণীবিভাগ প্রায় অচল। জৈব রসায়ন ব্র্যাকেটে বায়োকেমিস্ট্রি বা জৈব পদার্থবিদ্যা ব্র্যাকেটে বায়োফিজিক্স জাতীয় বিদ্যাগুলির মধ্যে কতটা জৈব এবং কতটা অজৈব জ্ঞানের সমন্বয় ঘটেছে সে প্রশ্ন অবাস্তব। এই কারণে চারটি বিশেষ ধারণা বিদ্যার শ্রেণীবিভাগের সঙ্গে সঙ্গেই আলোচিত হয়ে থাকে। বহুবিদ্যার সমন্বয় মাল্টিডিসিপ্লিনারি
ভিন্ন ভিন্ন বিদ্যার প্রয়োজনীয় তত্ত্ব ও ধারণা একত্রিত হয়ে একটি বিদ্যার ক্ষেত্র সৃষ্টি হলে তাকে বলা হয় বহুবিদ্যার সমন্বয়, যেমন ব্যবস্থাপনা বিদ্যা, ম্যানেজমেন্ট সায়েন্স। আন্তর্বিদ্যা, ইন্টারডিসিপ্লিনারি। এক্ষেত্রে একাধিক বিদ্যার জ্ঞানকে প্রয়োজন মতো একত্রিত করা হলেও তা কখনোই একটি স্বতন্ত্র বিদ্যায় রূপান্তরিত হয় না। গবেষণার ক্ষেত্রে এই ধারণার প্রয়োগ বেশি। সফল শিক্ষকরা সহজেই তার নিজের বিষয় আলোচনা করতে করতে স্বচ্ছন্দে অন্য বিদ্যা থেকে সদৃশ বিষয়সমূহকে কাজে লাগাতে পারেন। সুতরাং তাদের শিক্ষণ আন্তর্বিদ্যা ভিত্তিক। বিদ্যান্তর, ট্রান্সডিসিপ্লিন। বিদ্যান্তর অর্থ একটি বিদ্যা থেকে অন্য বিদ্যায় রূপান্তরিত হওয়া। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিদ্যান্তরের একটি উদাহরণ, কারণ এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং নামটি থাকলেও আক্ষরিক অর্থে কোনো যান্ত্রিক প্রযুক্তি এর অন্তর্গত নয়। মূলত উদ্ভিদ বা প্রাণীর জিন সমষ্টিকে একটি বাঞ্ছিত পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দ্বিবিদ্যা সংকর, দন্তস অনুসার কর সংকর, ব্র্যাকেটে ক্রস ডিসিপ্লিন। দুটির বিদ্যার অংশবিশেষ একত্রিত হয়ে একটি বিদ্যার ক্ষেত্র সৃষ্টি, যেমন বিজ্ঞানের দর্শন, ফিলসফি অফ সায়েন্স, ব্র্যাকেটে, কিংবা দার্শনিক মনোবিদ্যা, ব্র্যাকেটে ফিলসফিক্যাল সাইকোলজি, প্যারাগ্রাফ। এখানে উল্লেখযোগ্য বিষয় এই যে উপরোক্ত ধারণাগুলির মধ্যে খুব স্পষ্ট বিভাজন রেখা আছে বলে মনে হয় না। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাধারণভাবে বিদ্যাভিত্তিক জ্ঞানের, ব্র্যাকেটে ডিসিপ্লিনারি নলেজ, যে প্রসঙ্গগুলি সংক্ষেপে আলোচনা করা হলো তা মূলত উচ্চতর শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিদ্যাভিত্তিক জ্ঞানের প্রকৃতি একটু ভিন্ন, সে কথা আগেই উল্লেখ করা হয়েছে। পৃষ্ঠা 10। শিক্ষা একটি আন্তর্বিদ্যা চর্চার ক্ষেত্র। এডুকেশন অ্যাজ ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডিজ। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে এডুকেয়ার নামক লাতিন শব্দ থেকে। শিক্ষার অনেকগুলি অর্থ আছে, অথবা বলা যায় নানা দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা কথাটিকে ব্যাখ্যা করা যায়। তার মধ্যে প্রধান দুটি দৃষ্টিভঙ্গি এরকম। শিক্ষা নিজেই একটি বিদ্যা, ব্র্যাকেটের ডিসিপ্লিন এবং চর্চার বিষয়। শিক্ষা একটি প্রক্রিয়া, ব্র্যাকেটে প্রসেস, যার মাধ্যমে শিক্ষার্থীরা নানা বিদ্যার ধারাবাহিক চর্চা করে জ্ঞান লাভ করতে পারে এবং শিক্ষিত হতে পারে। বিদ্যা হিসেবে শিক্ষা, ব্র্যাকেটে এডুকেশন অ্যাজ এ ডিসিপ্লিন। বিদ্যা শ্রেণীবিভাগ প্রসঙ্গে বলা হয়েছিল যে কিছু কিছু বিদ্যা মৌলকরণযোগ্য নয়, ব্র্যাকেটে নন প্যারাডাইমেটিক, কারণ এই সমস্ত বিদ্যার অন্তর্গত তত্ত্ব, তথ্য, নীতি পদ্ধতি কোনোটি সর্বজনগ্রাহ্য সহমতের ভিত্তিতে গড়ে ওঠেনি। ফলে প্রায় প্রতি ক্ষেত্রেই অস্পষ্টতা ও বিতর্কের অবকাশ থেকে যায়। শিক্ষাবিদ্যা, শিক্ষা তত্ত্ব অথবা শিক্ষা বিজ্ঞান যে নামেই উল্লেখ করা হোক না কেন, এইরকম একটি মৌলকরণ অযোগ্য চর্চার ক্ষেত্র। তার কারণ এই ক্ষেত্রটি সৃষ্টি হয়েছে বিভিন্ন বিদ্যার অর্জিত জ্ঞানকে একত্রিত করে। প্যারাগ্রাফ। এই মন্তব্যের সপক্ষে একটি বড় প্রমাণ শিক্ষার সংজ্ঞার বৈচিত্র্য। এমন কোনো তাত্ত্বিক এবং দার্শনিক নেই যিনি শিক্ষার নিজস্ব একটি সংজ্ঞা নির্ধারণ করেননি। তার ফলে নানা পরস্পর বিরোধী সংজ্ঞা শিক্ষাকে বিদ্যা হিসেবে কিছুটা অস্পষ্ট করে তুলেছে। যাই হোক, সংজ্ঞাগুলি লক্ষ্য করলে দেখা যাবে তাত্ত্বিকরা শিক্ষার প্রক্রিয়াটিকেই বড় করে তুলেছেন এবং শিক্ষার অন্তিম ফল কি তার উপর জোর দিয়েছেন বেশি। আবার নানা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার সংজ্ঞাদান করার ফলে অনেক ক্ষেত্রেই আধুনিক দৃষ্টিতে তাদের ব্যবহারিক মূল্য বিচার করা কঠিন হয়ে দাঁড়ায়। যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন, উদ্ধৃতি চিহ্ন শুরু, মানুষের মধ্যে যে অন্তর্নিহিত পূর্ণতা আছে তার বহিঃপ্রকাশই শিক্ষা। চকমকি পাথরের টুকরোয় যেমন আগুন থাকে, তেমনি মানুষের মনের মধ্যেও রয়েছে জ্ঞানের অস্তিত্ব। অভিভাবন হল সেই ঘর্ষণ যা তাকে বাইরে প্রকাশ করে। উদ্ধৃতি চিহ্ন শেষ। ব্র্যাকেটে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন
of perfection already in man. Like fire in a piece of flint, knowledge exists in the mind. Suggestion is the friction which brings it out. এই ফাইল এখানেই শেষ হলো। প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ পরবর্তী ফাইলে আছে। পৃষ্ঠা 11, প্রথম অধ্যায়, আগের ফাইলের কন্টিনিউয়েশন। একই ধরনের সংজ্ঞা দিয়েছেন ফ্রয়েবেল। তার মতে, এডুকেশন is unfoldment of what is already enfolded in the germ. It is the process through which the child makes internal external. উদ্ধৃতি চিহ্ন শেষ। অর্থাৎ বীজের মধ্যে যা সুপ্ত অবস্থায় আছে তার জাগরণই শিক্ষা। শিক্ষা সেই প্রক্রিয়া যার মাধ্যমে শিশু অন্তরকে বাইরে নিয়ে আসতে পারে। প্যারাগ্রাফ। রুসো লিখেছেন, নিজের অন্তর থেকে শিশুর বিকাশই শিক্ষা। এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইদিন। ব্র্যাকেটে। প্যারাগ্রাফ। রেমেন্টের মতে শিক্ষা শৈশব থেকে পরিণত হওয়ার লক্ষ্যে বিকাশ প্রক্রিয়া। এই বিকাশ প্রক্রিয়া শিশুকে ধীরে ধীরে তার ভৌত, সামাজিক ও আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে। প্যারাগ্রাফ। আধুনিক শিক্ষা চিন্তার অন্যতম জনক প্রয়োগবাদী দার্শনিক ব্র্যাকেটে প্র্যাগমাটিস্ট জন ডিউই ব্র্যাকেটে জন ডিউই JOHNDEWEY মনে করেন অভিজ্ঞতার ক্রমাগত পুনর্গঠনের মাধ্যমে যে জীবনযাত্রা তাই শিক্ষা। শিক্ষা সেই সমস্ত সক্ষমতার বিকাশ প্রক্রিয়া যা ব্যক্তিকে তার পরিবেশ নিয়ন্ত্রণ করে স্বীয় সুপ্ত সম্ভাবনা সমূহকে সার্থক করে তুলতে দেয়। ব্র্যাকেটে। Education is the process of living through continuous reconstruction of experiences. It is the development of all those capabilities in the individual which will enable him to control his environment and fulfill the possibilities. Bracket close. Paragraph. অ্যাডামস তার সংজ্ঞায় বলেছেন, শিক্ষা একটি সচেতন ও উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি যোগাযোগ ও জ্ঞানের নিয়ন্ত্রণ করার মাধ্যমে অপর ব্যক্তির বিকাশকে পরিবর্তিত করার উদ্দেশ্যে সক্রিয় হয়। ব্র্যাকেটে। এডুকেশন ইজ আ কনসিয়াস অ্যান্ড ডেলিবারেট প্রসেস ইন হুইচ ওয়ান পার্সোনালি acts upon another in order to modify the development of that order by communication and manipulation of knowledge. Bracket close. Paragraph. T.P. Nunn NUNN মনে করেন, শিক্ষা শিশুর ব্যক্তিত্বের এমন পরিপূর্ণ বিকাশ যার ফলে সে তার সক্ষমতা অনুযায়ী মানব জীবনে সর্বোত্তম মৌলিক অবদান রাখতে পারে। ব্র্যাকেট। Education is the complete development of the individuality of the child so that he can make an original contribution to human life according to the best of his capacity. Bracket close. Paragraph. আরও সংজ্ঞার তালিকা দীর্ঘায়িত করা হলেও মূল সিদ্ধান্ত পরিবর্তিত হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ শিক্ষা একটি প্রক্রিয়া। পৃষ্ঠা 12। এই প্রক্রিয়ার কেন্দ্রে আছে শিশু বা শিক্ষার্থী। শিক্ষা তার মধ্যে বিশেষ পরিবর্তন নিয়ে আসে। এই পরিবর্তন কি এবং প্রক্রিয়ার অন্তিম ফল কি, সেখানে এক সংজ্ঞার সঙ্গে অপর সংজ্ঞার পার্থক্য। প্যারাগ্রাফ। লক্ষণীয়, কোনো তাত্ত্বিকই শিক্ষাকে বিদ্যা হিসেবে বিচার করেননি এবং তার একটি বিদ্যাবাচক সংজ্ঞা ব্র্যাকেটে ডিসিপ্লিনারি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেননি। তার কারণ শিক্ষা নামক কোনো একটি বিদ্যা নেই। শিক্ষা নানা বিদ্যার সমাহারে গড়ে ওঠা একটি আন্তর্বিদ্যামূলক ব্র্যাকেটে ইন্টারডিসিপ্লিনারি চর্চার ক্ষেত্র। তাছাড়া শিক্ষার অধিকাংশ সমস্যায় ভিন্ন ভিন্ন বিদ্যার দৃষ্টিকোণ থেকে দেখা যায়। প্যারাগ্রাফ। উদাহরণস্বরূপ শিক্ষার অন্যতম প্রধান উপাদান পাঠ্যক্রমের কথা উল্লেখ করা যায়। পাঠ্যক্রমের নির্মাণ ও পরিকল্পনাতে দর্শন, সমাজবিদ্যা, মনোবিদ্যা প্রভৃতি বিষয়গুলির সাহায্য নিতে হয়। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ ও ভিত্তি নির্ণয় করার বেলায় নানা মতভেদ আছে।
পাঠ্যক্রমের কার্যকারিতা ও প্রয়োগের প্রধান উপায় শ্রেণীকক্ষের পঠন পাঠন। পঠন পাঠনের প্রকরণ সম্পর্কেও অনেক বিতর্ক, তত্ত্ব, মডেল ইত্যাদি আছে। পাঠ্যক্রমের ভালোমন্দ ও কার্যকারিতা বিচারের যে প্রক্রিয়া তার নাম মূল্যায়ন (evaluation). মূল্যায়ন প্রক্রিয়ার বেলাতেও বিতর্কের শেষ নেই। এই সমস্ত বিতর্ক, অস্পষ্টতা ও পদ্ধতিগত বৈচিত্র্যের উৎস বিদ্যা হিসেবে শিক্ষার আন্তর্বিদ্যা সুলভ প্রকৃতি এবং অমৌলকরণ যোগ্যতা। প্যারাগ্রাফ। সুতরাং শিক্ষা একটি আন্তর্বিদ্যামূলক চর্চার ক্ষেত্র (ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি). শিক্ষা একটি প্রক্রিয়া (এডুকেশন অ্যাজ আ প্রসেস). শিক্ষাহীন ব্যক্তি যে ধারাবাহিক সুপরিকল্পিত কার্যক্রমের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত করে, তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, শেষ পর্যন্ত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ করে শিক্ষিত মানুষে পরিণত হয়, তাই হল শিক্ষার প্রক্রিয়া। শিক্ষা নামক প্রক্রিয়ার এইটি সরলতম ব্যাখ্যা। এর আরও জটিল একাধিক ব্যাখ্যা থাকাই সম্ভব, কারণ শিক্ষা একটি অমৌলকরণযোগ্য বিষয়। প্যারাগ্রাফ। প্রশ্ন হল, শিক্ষার উপরোক্ত প্রক্রিয়ার প্রকৃতি কি? পূর্বোক্ত শিক্ষার সংজ্ঞাসমূহের মধ্যে শিক্ষা নামক প্রক্রিয়ার উদ্দেশ্য সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া গেলেও পৃষ্ঠা 13। শিক্ষা প্রক্রিয়ার প্রকৃতি সম্বন্ধে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায় না। আমরা জানি যে প্রত্যেক শিশুই প্রথমে বাড়িতে এবং পরে একটি নির্দিষ্ট বয়সে বিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষকদের অধীনে শিক্ষালাভ করে। শিক্ষার জন্য তাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তা প্রকৃতপক্ষে একটি নানা ধরনের প্রক্রিয়ার সমন্বয়। শুরুতে পড়া, লেখার কৌশল, বিভিন্ন দক্ষতা অর্জন ইত্যাদি প্রস্তুতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে উপযুক্ত সময়ে শুরু হয় বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করার প্রক্রিয়া। তার জ্ঞাতব্য বিষয়গুলি কয়েকটি বিদ্যার নাম অনুযায়ী ভাগ করে স্বতন্ত্র শিক্ষকের তত্ত্বাবধানে অর্জন করতে হয়। অর্থাৎ সহজ ভাষায় প্রকৃত প্রথাগত বিদ্যালয় শিক্ষা বহু বিদ্যার একটি সমন্বয়। সুতরাং বহু বিদ্যা (মাল্টিডিসিপ্লিন) ও আন্তর্বিদ্যা (ইন্টারডিসিপ্লিন) কথা দুটির মধ্যেকার সূক্ষ্ম তাত্ত্বিক পার্থক্য অগ্রাহ্য করে শিক্ষা একটি আন্তর্বিদ্যাভিত্তিক প্রক্রিয়া, এই সিদ্ধান্ত করা অযৌক্তিক নয়। প্যারাগ্রাফ। দুটি বিষয় এই প্রসঙ্গে স্পষ্টভাবে বলা প্রয়োজন। প্যারাগ্রাফ। প্রথমত, বিদ্যা হিসেবে শিক্ষা এবং প্রক্রিয়া হিসেবে শিক্ষা এই দুটি প্রসঙ্গ কি পরস্পর নিরপেক্ষ? বলা বাহুল্য, এর উত্তর নেতিবাচক। কারণ শিক্ষার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রমের একটি নির্ভরযোগ্য তাত্ত্বিক ভিত্তি নির্মাণ করার জন্যই শিক্ষাবিদ্যা সৃষ্টি। শিক্ষাবিদ্যা শিক্ষা প্রক্রিয়ার প্রতিটি ধাপ, নীতি, কার্যপ্রণালী এবং উপাদানের যথার্থতা (ভ্যালিডিটি) বিচার করে এবং তাকে সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করতে চেষ্টা করে। পাঠ্যক্রম রচনার সময় শিক্ষাবিদ্যা প্রয়োজনীয় সমস্ত নীতি, পদ্ধতি ও উপাদান স্থির করে দেয়। যথার্থতা বিচার করে, কার্যকারিতার মূল্যায়ন করে আবার শিক্ষাবিদ্যায় বিচার করতে উদ্যোগী হয় যে পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়ভিত্তিক বিভাজন সমাজ ও ব্যক্তির চাহিদা অনুযায়ী, আন্তর্জাতিক মান ও নীতি অনুযায়ী কতটা যুক্তিযুক্ত। সুতরাং দুয়ের মধ্যে সম্পর্ক যেমন নিবিড়, তেমনি একে অপরের পরিপূরক। তাই শিক্ষাবিদ্যা আর শিক্ষা প্রক্রিয়া দুই আন্তর্বিদ্যামূলক চর্চার বিষয়। প্যারাগ্রাফ। দ্বিতীয়ত, বিদ্যালয় ব্যবস্থার বাইরে পরিবার, সমাজ, প্রকৃতি, গণমাধ্যম ইত্যাদি অনেক সূত্র থেকে প্রত্যেকটি মানুষ যে শিক্ষালাভ করে তার পরিমাণও বিপুল। এই শিক্ষা প্রথাগত শিক্ষার চেয়ে স্বতন্ত্র অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোনো বিষয় বিভাজন নেই। মানুষ নিজেই নিজের শিক্ষক অথবা পরিবারস্থ বা সমাজস্থ কোনো ব্যক্তি তার শিক্ষক হিসেবে কাজ করে, অথচ এই অপ্রথাগত শিক্ষা যথেষ্ট দীর্ঘস্থায়ী এবং কার্যকর। বিদ্যালয় ভিত্তিক বিষয় অবলম্বন করে শিক্ষার সঙ্গে উপরোক্ত স্বাভাবিক শিক্ষার যে প্রক্রিয়া তার সম্পর্ক কি? তার চেয়েও বড় প্রশ্ন, যদি ব্যক্তি কোনো পৃষ্ঠা 14 পূর্ব নির্ধারিত বিষয় বিভাজন না করে যথেষ্ট কার্যকর শিক্ষালাভ করতে পারে, তবে বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষা গ্রহণের যৌক্তিকতা কতটা?
বিদ্যালয় শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু প্রশ্ন বিষয় বিভাজন নিয়ে। পরবর্তী পরিচ্ছেদগুলিতে ধীরে ধীরে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্যারাগ্রাফ। এতদিন পর্যন্ত শিক্ষা বিজ্ঞানীরা মনোবিজ্ঞানের গবেষণালব্ধ তথ্যের উপর নির্ভর করে চেষ্টা করেছেন অপ্রথাগত শিক্ষা ও প্রথাগত শিক্ষার মধ্যে যে নিবিড় সম্পর্ক, তাকে কিভাবে প্রথাগত শিক্ষার একটি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। তার অর্থ প্রত্যেকটি শিক্ষার্থী শ্রেণীকক্ষে যে নিজের মতো করে জ্ঞানের সংগঠন নির্মাণ করে, তার উপর তার সামাজিক ও পারিবারিক অভিজ্ঞতার অপরিসীম প্রভাবকে কাজে লাগাতে, অর্থাৎ অপ্রথাগত শিক্ষাকে বিদ্যালয়ের শিক্ষার একটি অন্যতম প্রধান ভিত্তিরূপে কাজে লাগিয়ে বিদ্যালয়ের বিচ্ছিন্ন বিষয়গুলির যান্ত্রিক শিক্ষাকে প্রকৃত অর্থবহ করে তোলা সম্ভব। কারণ প্রথাগত শিক্ষার ক্ষেত্রে যখন বিদ্যার বিভাজন ঘটে, তখন শিক্ষার্থীর পক্ষে বিদ্যালয় বহির্ভূত অভিজ্ঞতাকে তার সঙ্গে মিলিয়ে দিতে সমস্যা হয়। এর ফলে তার প্রথাগত শিক্ষায় ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময়ই অপূর্ণ থেকে যায়। সুতরাং বিদ্যালয় শিক্ষা যে সর্বাংশে আন্তর্বিদ্যামূলক, সেটাই শিক্ষার শেষ কথা নয়। তার অন্তর্গত নানা বিষয়ের মধ্যে ঐক্য স্থাপনই প্রধান কথা। শিক্ষার মধ্যে নানা বিদ্যার উদ্ভব ব্র্যাকেটে এমার্জেন্স অফ ভেরিয়াস ডিসিপ্লিনস ইন এডুকেশন। বিদ্যাচর্চার ইতিহাসে দেখা গেছে যে শিক্ষার অগ্রগতি এবং সভ্যতার অগ্রগতি প্রায় সমার্থক। শিক্ষার অগ্রগতির প্রকৃতি নানা রকমের হতে পারে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার প্রসার এক ধরনের অগ্রগতির সূচক, কিন্তু প্রাচীন বিদ্যাচর্চার ক্ষেত্রে এই ধরনের অগ্রগতি ঘটেনি। কারণ তখন বিদ্যাচর্চার কেন্দ্রগুলি ছিল আঞ্চলিকভাবে সীমাবদ্ধ। সেই কারণে অধিকাংশ কেন্দ্রই ধারাবাহিকভাবে বহু শতাব্দী যাবৎ সচল থাকেনি। প্যারাগ্রাফ। দ্বিতীয় ধরনের অগ্রগতি ঘটে কোনো একটি বিদ্যার ক্ষেত্রে ক্রমাগত পুঞ্জীভূত জ্ঞানের প্রভাবে যে গভীরতা ও ব্যাপ্তি ঘটে তার ভিত্তিতে। এই জাতীয় অগ্রগতির প্রধান কারণ নতুন নতুন জ্ঞান ও জ্ঞান আহরণের পদ্ধতির উদ্ভব। প্রথাগত বিদ্যাচর্চার অগ্রগতির এইটি প্রধান ভিত্তি। প্যারাগ্রাফ। তৃতীয় ধরনের অগ্রগতি ঘটে উপরোক্ত দ্বিতীয় প্রকারের অনুসারী হিসেবে। যখন কোনো বিদ্যার ক্ষেত্রে বিপুল পরিমাণ জ্ঞান সঞ্চিত হয়, তখন তার মধ্যে বিষয়বস্তুর প্রকৃতি অনুযায়ী ক্রমাগত বিভাজন ঘটে এবং তার ফলে নতুন বিদ্যার উদ্ভব হয়। পৃষ্ঠা 15। উদাহরণস্বরূপ বলা যায়, মনোবিজ্ঞানের আদি পর্বে তার চর্চা যে সমস্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, ক্রমশ তা নানা দিকে সম্প্রসারিত হতে থাকে এবং কালক্রমে মনোবিজ্ঞানের অনেকগুলি শাখার উদ্ভব হয়। আরও পরবর্তীকালে চর্চার গভীরতা ও ব্যাপ্তি যথেষ্ট বৃদ্ধি পাওয়ার ফলে মনোবিজ্ঞানে অনেক শাখায় স্বতন্ত্র বিদ্যায় পরিণত হয়। মনোবিদ্যা নিজেই দর্শনের এবং পরবর্তীকালে পদার্থবিদ্যা, শারীরবিদ্যা, চিকিৎসাবিদ্যা ইত্যাদি অবলম্বন করে বেড়ে উঠেছিল। আবার একটি স্বতন্ত্র বিদ্যা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তার শাখাগুলি বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র এক একটি বিদ্যায় পরিণত হয়েছে। শিক্ষা মনোবিজ্ঞান ব্র্যাকেটে এডুকেশনাল সাইকোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান ক্লিনিক্যাল সাইকোলজি, মনোপরিমাপ বিজ্ঞান ব্র্যাকেটে সাইকোমেট্রি এরকম কয়েকটি বিদ্যার উদাহরণ। বাস্তবিক পক্ষে বিদ্যার এই সম্প্রসারণের কোনো শেষ নেই। ব্র্যাকেটে চিত্র 1 এবং চিত্র 2। প্যারাগ্রাফ। বিদ্যালয় শিক্ষার ইতিহাসে প্রথম দিকে যে সমস্ত বিদ্যার চর্চার উল্লেখ পাওয়া যায়, পরবর্তীকালে তার পরিবর্তন ঘটে নানাভাবে। এই বিষয়টির পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে বিভিন্ন বিদ্যার বিকাশ সম্পর্কিত ইতিহাসে। চিত্র 1। নতুন বিদ্যার উদ্ভব ব্র্যাকেটে মনোবিদ্যার উদাহরণ। ওপরের 3টি ছোট ছোট বক্সে লেখা পদার্থবিদ্যা, নিচে ফিজিক্স, শারীরবিদ্যা ফিজিওলজি, চিকিৎসাবিদ্যা মেডিকেল, অ্যারো চিহ্ন দিয়ে প্রত্যেকটির নিচে আবার 3টি বক্সে লেখা পদার্থবিদ্যার নিচে লেখা পরীক্ষণ পদ্ধতি এক্সপেরিমেন্টাল মেথডস, শারীরবিদ্যার নিচে অ্যারো দিয়ে লেখা শারীরবৃত্তীয় পরিবর্তন ও তার চর্চা ফিজিওলজিক্যাল চেঞ্জেস, চিকিৎসাবিদ্যা
নিচে অ্যারো দিয়ে লেখা মানসিক রোগের চিকিৎসা, ট্রিটমেন্ট অফ মেন্টাল ডিসঅর্ডার্স। পরীক্ষণ পদ্ধতি ও শরীরবৃত্তীয় পরিবর্তন যে দুটি বক্সে লেখা আছে সেই দুটি একত্রে করে একটি অ্যারো দিয়ে নিচে লেখা, নিচের বক্সে পরীক্ষণমূলক মনোবিদ্যা, এক্সপেরিমেন্টাল সাইকোলজি। তার ডান দিক থেকে অ্যারো গেছে এবং মানসিক রোগের চিকিৎসার সঙ্গে একটি অ্যারো এসে চিহ্নিত করেছে, মাঝখানে লেখা মনোবিদ্যা বা সাইকোলজি। পৃষ্ঠা 16। চিত্র 2। নানা বিদ্যার সমন্বয়ে নতুন বিদ্যার উদ্ভব, ব্র্যাকেটে শিক্ষা। ওপরে 4টি ছোট বক্সে লেখা দর্শন ফিলসফি, মনোবিদ্যা সাইকোলজি, সমাজবিদ্যা সোশিওলজি, ইতিহাস হিস্ট্রি। দর্শনের নিচে অ্যারো দিয়ে আরেকটি বক্স, সেখানে লেখা শিক্ষা কি এবং কেন, হোয়াট ইজ এডুকেশন অ্যান্ড ওয়াই। মনোবিদ্যার নিচে অ্যারো দিয়ে যে বক্স, তাতে লেখা শিক্ষার্থী ও শিক্ষার প্রকরণ, লার্নার অ্যান্ড মেথডস। সমাজবিদ্যার নিচে অ্যারো দিয়ে যে বক্স, তাতে লেখা শিক্ষায় সমাজের ভূমিকা, রোল অফ সোসাইটি ইন এডুকেশন। ইতিহাসের নিচে অ্যারো দিয়ে যে বক্স, তাতে লেখা শিক্ষার বিবর্তন, এভলিউশন অফ এডুকেশন। এই 4টি বক্সকে একত্র করে একটি অ্যারোর সাহায্যে নিচের একটি বক্সে দেখানো হয়েছে শিক্ষা বিজ্ঞান। এই কথাটি ওই বক্সে লেখা আছে। ডিসিপ্লিন অফ এডুকেশন। চিত্র 3। নতুন বিদ্যার উদ্ভব, বিশেষ চর্চা, মনোবিদ্যা। সাইকোলজি। সাইকোলজির নিচে একটি অ্যারো, তার থেকে 4টি শাখা দেখানো হয়েছে 4টি বক্সে। প্রথম পরীক্ষণমূলক মনোবিদ্যা, দ্বিতীয়টি শিক্ষা মনোবিদ্যা, তৃতীয়টি সমাজ মনোবিদ্যা বা সোশ্যাল সাইকোলজি, চতুর্থটি শিল্প মনোবিদ্যা, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। পরীক্ষণমূলক মনোবিদ্যার নিচে অ্যারো দিয়ে স্বতন্ত্র বিদ্যা লেখা, তার নিচে একটি বক্স, তার ভিতরে লেখা সাধারণ মনোবিদ্যা, জেনারেল সাইকোলজি। শিক্ষা মনোবিদ্যার দ্বিতীয় ঘরটির সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে নিচের একটি বক্স, শিক্ষণ ও শিখন প্রক্রিয়া, টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। সেটির নিচে একটি অ্যারো দিয়ে দেখানো হচ্ছে বক্সে শিক্ষা মনোবিদ্যা, তার উপরে লেখা আছে স্বতন্ত্র বিদ্যা। সমাজ মনোবিদ্যা, শিল্প মনোবিদ্যা দুটি একত্রে একটি অ্যারো দিয়ে একটি বক্সে দেখানো হচ্ছে সাংগঠনিক মনোবিদ্যা, অর্গানাইজেশনাল সাইকোলজি। অ্যারোর পাশে লেখা স্বতন্ত্র বিদ্যা। প্যারাগ্রাফ। শিক্ষার মধ্যে নানা বিদ্যার উদ্ভব, এই কথাটি কিছুটা বিভ্রান্তিমূলক, কারণ যে কোনো বিদ্যা চর্চার স্বাভাবিক ধর্ম অনুযায়ী বিশেষ চর্চার ক্ষেত্রগুলি এক একটি স্বতন্ত্র বিদ্যায় পরিণত হয়। শিক্ষার ক্ষেত্রে তা ব্যতিক্রম নয়। যখন শিক্ষা নিজেই, পৃষ্ঠা 17, একটি স্বতন্ত্র বিদ্যা, তখন তার মধ্যে যে সমস্ত বিদ্যার সমাবেশ ঘটেছে তার কয়েকটি নমুনা হিসেবে 3 নম্বর চিত্রে দেখানো হয়েছে। প্রকৃত সন্নিবিষ্ট বিদ্যার সংখ্যা আরও অনেক বেশি। সুতরাং এখানে একটি দ্বিমুখী ধারা সক্রিয় থাকে। একদিকে যেমন দর্শন, সমাজবিদ্যা ইত্যাদি বিষয়গুলি শিক্ষাবিদ্যার সঙ্গে মিশে গেছে, তেমনি ওই বিদ্যাগুলি ধীরে ধীরে নিজেরাই একটি বিদ্যায় পরিণত হয়েছে। প্যারাগ্রাফ। উপরোক্ত মন্তব্যের অর্থ বিশুদ্ধ দর্শন চর্চা আর শিক্ষার দর্শন ব্র্যাকেটে এডুকেশনাল ফিলসফি এক নয়। ইতিহাস চর্চার রীতিপদ্ধতি ব্যবহার করা হলেও ইতিহাস এবং শিক্ষার ইতিহাস স্বতন্ত্র, কারণ পরিধির দিক থেকে দ্বিতীয়টি কিছুটা সীমাবদ্ধ। তেমনি পরীক্ষামূলক মনোবিজ্ঞান, যার হাত ধরে আধুনিক মনোবিজ্ঞানের জন্ম, আর শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে অনেকটাই পার্থক্য, যদিও মনোবিজ্ঞানের জ্ঞান দ্বিতীয়টির প্রধান উপাদান। প্যারাগ্রাফ। বিদ্যার উপরোক্ত ধর্ম অনুযায়ী বিদ্যালয় পাঠ্য বিষয়গুলির ক্ষেত্রেও একই ধরনের বিবর্তন ঘটেছে। মাত্র 3 শতক পূর্বেও
প্রাকৃতিক দর্শন ব্র্যাকেটে ন্যাচারাল ফিলসফি ছিল সমস্ত আধুনিক বিজ্ঞানের জননী স্বরূপ। ধীরে ধীরে তার মধ্যে থেকে নতুন নতুন বিদ্যার উদ্ভব হতে থাকে এবং এই সমস্ত নতুন বিজ্ঞানের শাখা প্রশাখা বর্তমানে অসংখ্য, যে সম্বন্ধে পরবর্তী বিজ্ঞান শিক্ষা সম্পর্কিত পরিচ্ছেদে কিছুটা ধারণা পাওয়া যাবে। নমুনা স্বরূপ 4 নম্বর চিত্রটি দেখা যেতে পারে। চিত্র 4, প্রাকৃতিক দর্শন থেকে নানা বিজ্ঞানের উদ্ভব। প্রথমে যে বক্স তাতে লেখা প্রাকৃতিক দর্শন ন্যাচারাল ফিলসফি, তার দুটি ভাগ, একদিকে লেখা ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স, অন্যদিকে জীববিদ্যা বায়োলজি। ভৌতবিজ্ঞানের দুটি ভাগ, একটিতে পদার্থবিদ্যা, অন্যটিতে রসায়ন। পদার্থবিদ্যা ফিজিক্স, রসায়ন কেমিস্ট্রি। পদার্থবিদ্যার 3টি ভাগ, আলোকবিদ্যা অপটিক্স, তাপবিদ্যা থার্মোডাইনামিক্স, শব্দবিদ্যা অ্যাকুস্টিক্স। জীববিদ্যার 3টি ভাগ, প্রাণীবিদ্যা জুলজি, উদ্ভিদবিদ্যা বোটানি, শারীরবিদ্যা ফিজিওলজি। প্রাণীবিদ্যার নিচে একটি ভাগ কোষবিদ্যা সেল বায়োলজি, কোষবিদ্যার নিচে একটি ভাগ প্রজনন বিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পৃষ্ঠা 18। উল্লেখযোগ্য বিষয় এই যে বিদ্যার এই জাতীয় সূক্ষ্মতর বিভাজন নতুন নতুন বিদ্যার সৃষ্টি করলেও বিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলির ব্র্যাকেটে স্কুল সাবজেক্টস অন্তর্গত পাঠ্যসূচিতেই উপরোক্ত নামগুলি ব্যবহার করা হয় না, কিন্তু একসঙ্গে একাধিক বিদ্যা থেকে উপাদান একত্রিত করে পাঠ্যসূচি রচনা করা হয়। সেই কারণে বিদ্যালয় পাঠ্যবিজ্ঞানে তাপবিদ্যা, আলোকবিদ্যা, কোষবিদ্যা ইত্যাদি অনেক কিছুর সমাবেশ ঘটে। আবার ক্রমাগত উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সেগুলি বিশেষ চর্চার ক্ষেত্র হিসেবে পরিগণিত হয়। প্যারাগ্রাফ। বিদ্যালয় পাঠ্য বিষয়গুলির মধ্যে বিজ্ঞান ছাড়াও অন্যান্য বিদ্যার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। ভূগোল, ইতিহাস ও অন্যান্য সমাজবিদ্যা, সাহিত্য ও গণিত এইসব বিষয়ের প্রকৃতিগত পার্থক্য থাকলেও বিদ্যার বিভাজন ও সমন্বয় এই দুটিই বিদ্যালয় পাঠ্যক্রমের কেন্দ্রীয় বিষয়। কারণ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা পরিচালিত হয় অভিন্ন মুখ্য পাঠ্যক্রমের ভিত্তিতে। বিদ্যালয় শিক্ষার বিষয়বস্তু। কন্টেন্টস অফ স্কুল এডুকেশন। বিদ্যালয় শিক্ষার ইতিহাসে উপরোক্ত দুটি পরিবর্তনের ধারা লক্ষ্য করা যায়। শিক্ষার উপাদান বা বিষয়বস্তু হিসেবে একটি বিদ্যার থেকে নানা নতুন বিদ্যার উদ্ভব, আবার বিপরীত ক্রমে একাধিক বিদ্যা একত্রিত হয়ে একটি বিদ্যায় পরিণত হয়ে যাওয়া। শিক্ষা নামক বিদ্যার ক্ষেত্রে যে উদাহরণ ইতিপূর্বে দেওয়া হয়েছে সেই ধরনের পরিবর্তন অন্যান্য বিদ্যার ক্ষেত্রেও প্রয়োজন। কারেকশন, প্রযোজ্য। বক্সে লেখা নিচে 3টি প্রধান কারণে এই বিবর্তন ঘটে, যথা সামাজিক কারণ ব্র্যাকেটে সোশ্যাল কজ, বিদ্যার নিজস্ব প্রকৃতি ইনহেরেন্ট নেচার অফ দ্য ডিসিপ্লিন, দৃষ্টিভঙ্গির মৌলান্তর প্যারাডাইম শিফট। 1. সামাজিক কারণ সোশ্যাল কজ। শিক্ষা সমাজ নির্ভর প্রক্রিয়া, সুতরাং সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি অনুযায়ী শিক্ষার বিষয়বস্তুরও পরিবর্তন ঘটে। বর্তমানকালের একটি উদাহরণ থেকে এর সমর্থন পাওয়া যাবে। বর্তমান সমাজে মৌলিক শিক্ষার চেয়ে ফলিত শিক্ষার চাহিদা অনেক প্রবল। তার অর্থ শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান লাভ করার চেয়ে যে জ্ঞান ভবিষ্যতে সরাসরি পেশা সংক্রান্ত শিক্ষার উপযোগী সেই দিকে তাদের চাহিদা বেশি। সুতরাং পাঠ্যক্রমে বিজ্ঞানের একাধিক শাখা একই বিদ্যার ছত্রছায়ায় এসে নতুন বিদ্যার সৃষ্টি করছে, যদিও নতুন বিদ্যা হিসেবে সবসময় নাম পরিবর্তিত হচ্ছে না। 50 বছর পূর্বেকার স্কুল পাঠ্য বিজ্ঞানের বিষয়বস্তুর সঙ্গে বর্তমানে পাঠ্যবিজ্ঞানের অনেকটা পার্থক্য এই কারণেই সৃষ্টি হয়েছে। পৃষ্ঠা 19। 2. বিদ্যার নিজস্ব প্রকৃতি ইনহেরেন্ট নেচার অফ দ্য ডিসিপ্লিন। সমস্ত বিদ্যায় প্রগতিশীল ও পরিবর্তনশীল। নতুন তথ্য, পদ্ধতি ও নানা গবেষণা প্রতিনিয়ত বিভিন্ন বিদ্যার বিষয়বস্তুকে সমৃদ্ধতর করে তুলছে এবং সেই সঙ্গে পুরনো ধারণার পরিবর্তন ঘটছে। কাজেই বিষয়বস্তুর গ্রহণ ও বর্জন করা চলতেই থাকে,
সেই সঙ্গে বিদ্যালয় পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তুর ও কাঠামোগত পরিবর্তন ঘটে। যা ছিল অন্য বিদ্যার পরিধির অন্তর্গত তার সংযোজন ঘটে বা বর্জন ঘটে, ফলে নতুন নতুন বিদ্যার উদ্ভব হয়। 3. দৃষ্টিভঙ্গির মৌলান্তর, প্যারাডাইম শিফট, অর্থাৎ কোনো বিদ্যার চর্চার ক্ষেত্রে অথবা স্বতন্ত্রভাবে প্রত্যেকটি বিদ্যার চর্চার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা হলে বিদ্যার প্রকৃতিও পরিবর্তিত হয়ে যায়। যেমন ব্যাকরণ নির্ভর ভাষা শিক্ষার যে দীর্ঘকাল প্রচলিত দৃষ্টিভঙ্গি শিখন ও শিক্ষণকে নিয়ন্ত্রণ করত, তা পরিবর্তিত হয়ে প্রয়োগ নির্ভর দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হওয়ায় ভাষা শিক্ষার কাঠামো আমূল পরিবর্তিত হয়ে গেছে। তেমনি ঘটনার বর্ণনা থেকে সরে এসে ইতিহাস চর্চা হয়ে উঠেছে বিশ্লেষণাত্মক, এবং এই বিশ্লেষণে অর্থনীতি, প্রশাসনবিদ্যা ইত্যাদি নানা বিদ্যার সংযুক্তি আবশ্যিক হয়ে পড়েছে। প্রত্যেকটি বিদ্যার উদ্ভব ও বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে 3টি প্রধান বিষয় লক্ষ্য করা যায়, যা অতি সংক্ষেপে উপরে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটি বিদ্যার উৎপত্তি ঘটেছে অন্য একটি বিদ্যার জ্ঞান চর্চাকে আশ্রয় করে। দর্শন ও প্রকৃতি চর্চা অধিকাংশ বিদ্যারই আদি জননী। বিবর্তনের পথে বিভিন্ন বিদ্যার ক্রমিক বিভাজন হয়ে নতুন নতুন বিদ্যার চর্চা প্রচলিত হয়েছে। আবার তাদের মধ্যে আদান প্রদান ঘটে প্রত্যেকটি বিদ্যা সমৃদ্ধ হয়েছে। ভিন্ন ভিন্ন নামের বিদ্যা চর্চা প্রচলিত থাকলেও কখনোই তারা পরস্পর সম্পর্ক শূন্য নয়। এই প্রসঙ্গটি আরও বিশদভাবে জানা যাবে পরবর্তী পরিচ্ছদগুলি পাঠ করলে। পৃষ্ঠা 20। শিক্ষায় নানা বিদ্যার সংমিশ্রণ, মার্জার অফ ভেরিয়াস ডিসিপ্লিন ইন্টু এডুকেশন। শিল্পবিদ্যার উদ্ভবের বিপরীত একটি প্রক্রিয়া হল শিক্ষায় নানা বিদ্যার সংমিশ্রণ। অর্থাৎ এক হিসেবে বিচার করলে শিক্ষা একটি গলন পাত্র, মেল্টিং পট ব্র্যাকেটে, যেখানে অনেক বিষয় একত্রিত হয়ে শিক্ষা নামক বিদ্যার সৃষ্টি সম্ভব করেছে। 2 নম্বর চিত্রে শিক্ষার উদ্ভব প্রসঙ্গে এই কথাটি বোঝানো হয়েছে। আবার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে দেখা যায় শিক্ষার উদ্দেশ্য, বিষয় ও পদ্ধতি সম্পর্কে বিভিন্ন দার্শনিক নানা মত পোষণ করলেও রুশোর পূর্বে প্রত্যক্ষভাবে এই বিষয়টির একটি বিদ্যামুখী ব্র্যাকেটের ডিসিপ্লিন ওরিয়েন্টেড চিন্তা করা হয়নি। সুতরাং রুশোই প্রথম প্রকৃত শিক্ষাবিদ এবং তিনি দার্শনিক মতবাদ সম্পর্কিত কোনো সচেতন চিন্তা ছাড়াই 3টি বিষয়কে শিক্ষার সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। এইগুলি হল সমাজ, শিশুর প্রকৃতি ও শিক্ষণ পদ্ধতি। সুতরাং শিক্ষা নামক বিদ্যাচর্চার উদ্ভব পর্বে উপরোক্ত 3টি বিদ্যার ব্র্যাকেটে সমাজবিদ্যা, শিশু মনোবিদ্যা এবং শিক্ষণবিদ্যা বা পেডাগগি সংমিশ্রণ ঘটেছিল। প্যারাগ্রাফ। পরবর্তীকালে সমাজবিজ্ঞানের অগ্রগতি ও মনোবিদ্যার অগ্রগতি ঘটতে থাকলে প্রত্যক্ষভাবে নতুন জ্ঞান শিক্ষার চিন্তাধারাকে পরিপুষ্ট করলেও উপরোক্ত 3টি বিদ্যা শিক্ষার মেরুদণ্ড স্বরূপ হয়ে থেকেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা তার পাঠ্যক্রম, অর্থনীতি, রাজনীতি এবং জটিল ব্যবস্থার অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিদ্যা, শিক্ষার অর্থনীতি, তথ্য ও প্রযুক্তিবিদ্যা, রাশিবিজ্ঞান ব্র্যাকেটে স্ট্যাটিস্টিক্স ইত্যাদি অনেকগুলি বিষয় শিক্ষার সঙ্গে মিলিত হয়েছে। পরিবেশ বিজ্ঞানের অনুষঙ্গ হিসাবে পরিবেশ শিক্ষা, অপ্রথাগত ও মুক্ত শিক্ষা ব্যবস্থার নানা নতুন নতুন ধারণা ব্র্যাকেটে যেমন ই-লার্নিং, মোবাইল লার্নিং, ডিজিটাল কমিউনিটি, ডিজিটাল রেসিডেন্টস ব্র্যাকেট ক্লোজ, এর অজস্র ধারণা প্রতিনিয়ত শিক্ষাবিদ্যার সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু বিদ্যা হিসেবে তাদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব না থাকায় নানা বিদ্যার সংমিশ্রণ ও নানা ধারণার উদ্ভব, এই দুইয়ের মধ্যে সীমারেখা টানা বর্তমানে কঠিন। প্যারাগ্রাফ। তবে এই ধরনের সংমিশ্রণ শিক্ষার ক্ষেত্রে কোনো স্বতন্ত্র বা বিশেষ প্রক্রিয়া নয়। বস্তুত সমস্ত বিদ্যার ক্ষেত্রেই সাধারণ নীতি, নদীর শাখা প্রশাখা সৃষ্টির মতো নতুন নতুন বিদ্যার উদ্ভব এবং উপনদীর মতো নানা বিদ্যার প্রধান নদীতে আত্মবিসর্জন। এই প্রক্রিয়াটির তাৎপর্য এই যে বিদ্যালয় শিক্ষার মতো বিদ্যাচর্চার প্রাথমিক ও ভিত্তি নির্মাণসূচক পর্যায়েও কোনো একটি বিদ্যার গণ্ডির মধ্যে শিক্ষক বা শিক্ষার্থী
কারো পক্ষেই আবদ্ধ থাকার অর্থ বিদ্যাচর্চার প্রবাহের গতি রুদ্ধ করে দেওয়া। পৃষ্ঠা 21। সমগ্র সমাজকেও এই বিষয়টি বুঝতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের অংশীদার হতে হবে। এই ফাইল এখানেই শেষ হলো। এই অধ্যায়ের পরবর্তী অংশ পরবর্তী ফাইলে আছে। পৃষ্ঠা 21, আগের ফাইলের কন্টিনিউয়েশন। বিদ্যালয় পাঠ্যক্রমে বিষয়সমূহের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা, মিউচুয়াল রিলেশনশিপ অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স অফ সাবজেক্টস ইন দ্য স্কুল কারিকুলাম। বিদ্যালয়ে মাধ্যমিক স্তর পর্যন্ত কয়েকটি মুখ্য বিষয় সমস্ত ছাত্রছাত্রীর পাঠের জন্য নির্দিষ্ট থাকে। এই নীতি এতদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত দেশে অনুসরণ করা হয়ে আসছে। আমাদের দেশে মাতৃভাষা, ইংরেজি ভাষা, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়গুলি সর্বজনীনভাবে পাঠ্য। রাজ্যভেদে কিছু পার্থক্য থাকলেও মূল বিষয়গুলি একই রকম, কিন্তু এই বিষয়গুলিকে কখনোই এক একটি স্বতন্ত্র বিদ্যা, ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসেবে দাবি করা চলে না, কারণ উপরোক্ত ক্ষেত্রগুলির কিছু নির্বাচিত অংশ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। তবে বিদ্যালয়ের অপেক্ষাকৃত নিম্নতর স্তর থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত যে পাঠ্যক্রম ধারাবাহিকভাবে অনুসরণ করা হয়, তার মধ্যে দিয়ে একটি বিদ্যার পূর্ণাঙ্গ চর্চার প্রস্তুতি ঘটবে, এই উদ্দেশ্যে বিষয়গুলি সন্নিবেশ করা হয়। প্যারাগ্রাফ। বিদ্যালয় স্তরে বিষয়গুলি আলাদাভাবে এক একজন ভিন্ন শিক্ষক পড়ালেও একথা মনে রাখতে হবে যে এই সব বিষয় পরস্পর সম্পর্করহিত বিচ্ছিন্ন দ্বীপ নয়। এদের নিজেদের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা যেমন যথেষ্ট, তেমনি যে সমস্ত বিষয় মুখ্য পাঠ্যক্রমের অন্তর্গত নয় তাদের সঙ্গেও এদের সম্পর্ক গভীর। পাঠ্যক্রম চর্চার পরিভাষায় এই প্রসঙ্গটি নানা নামে পরিচিত, যেমন অনুবদ্ধ, কোরিলেশন, সংহতি, ইন্টিগ্রেশন, সঞ্চালন, ট্রান্সফার ইত্যাদি ছাড়াও পূর্বে আলোচিত আন্তর্বিদ্যা ও বহুবিদ্যামূলক চর্চার কথা উল্লেখ করা যায়। অনুবন্ধ, কোরিলেশন সামগ্রিকভাবে দুই বা ততোধিক বিষয়ের বিষয়বস্তুর মধ্যে তত্ত্ব, তথ্য ও প্রয়োগের পরিপ্রেক্ষিতে কতটা পরস্পর সম্পর্কিত সেই বিষয়টি অনুবন্ধ নামে পরিচিত। পদার্থবিদ্যার চর্চায় গণিত অপরিহার্য, আবার গণিত চর্চা ক্ষেত্রেও পদার্থবিদ্যার অবদান আছে। সুতরাং এই দুই বিষয়ের মধ্যে অনুবন্ধ যথেষ্ট শক্তিশালী। এইভাবে জীবনবিজ্ঞান ও রসায়ন, ভূগোল ও গণিত ইত্যাদি সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতা প্রবল। কিন্তু এই উদাহরণগুলি প্রকৃতপক্ষে অনুবন্ধের ধারণার অতি সরলীকরণ। পৃষ্ঠা 22। প্রকৃত সম্পর্ক আরও গভীর। পদার্থবিদ্যার জ্ঞান আমাদের গণিতের সমস্যা বুঝতে ও সমাধান করতে বা তার বিপরীত প্রক্রিয়াতে কতটা সাহায্য করে তারই উপর নির্ভর করে অনুবন্ধের প্রকৃতি। সংহতি, ইন্টিগ্রেশন। কোনো একটি বিষয়ের মধ্যে যে অন্তর্নিহিত ঐক্য আছে তাকে চিহ্নিত করার নাম সংহতি। আবার একাধিক বিষয়ের অংশবিশেষের মধ্যেও অনুরূপ ঐক্য থাকতে পারে, যা কৃত্রিমভাবে স্বতন্ত্র বিদ্যা হিসেবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যদি উক্ত অন্তর্নিহিত ঐক্যটি অনুধাবন করতে পারে, তাহলে তাদের জ্ঞানের সংগঠনে একদিকে যেমন একটি পূর্ণতা আসে, তেমনি তা প্রকৃত অর্থবহ হয়ে ওঠে। এক্ষেত্রে বিষয়বস্তুগুলির পারস্পরিক সম্পর্ক বা নির্ভরশীলতার থেকেও বড় বিষয় ব্যক্তির শিক্ষণ প্রক্রিয়াকে একটি সক্রিয় সংহতি সাধনের দক্ষতা অর্জন অভিমুখে পরিচালিত করা, অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বিষয়বস্তুর একটি ঐক্যবদ্ধ প্রজ্ঞার সংহতি রূপ পূর্ণ রূপে গড়ে ওঠে। বিদ্যার সংজ্ঞা লক্ষ্য করলে দেখা যাবে এই সংহতি একটি বিদ্যাকে অন্য বিদ্যার থেকে স্বাতন্ত্র্য দান করে। সঞ্চালন, ট্রান্সফার। প্রকৃত ধারণাটি মনোবিজ্ঞানের শিখনের সঞ্চালন ট্রান্সফার অফ লার্নিং নামক ধারণার অনুরূপ। শিখনের সঞ্চালনে বলা হয়েছে কোনো জ্ঞানের সামান্যীকরণ জেনারেলাইজেশন হলে তা অনুরূপ বিষয়গুলি শিখন সহজ করে দেয়। এক্ষেত্রে বিদ্যা বিভাজনে প্রাচীর কোনো বাধা সৃষ্টি করে না। গণিতে শেখা কোনো সাধারণ নিয়ম পদার্থবিদ্যা কিংবা ভূগোলের সমস্যা সমাধানে
কাজে লাগানো সহজ হয় যদি ওই নিয়মটি যে অনুরূপ যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব সেই বোধ জন্মায়। এক্ষেত্রেও শিক্ষক ও শিক্ষার্থী যৌথ প্রয়াস শিখনের সার্থক সঞ্চালন ঘটায়। এখানে শুধুমাত্র সঞ্চালন কথাটি ব্যবহার করা হয়েছে আরও একটু বিস্তৃত প্রয়োগের উদ্দেশ্যে। একটি পাঠ্য বিষয়ের অন্তর্গত সূচির মধ্যে অথবা একাধিক বিষয়ের মধ্যেকার সঞ্চালনযোগ্য বিষয়গুলির শিখনের সঞ্চালন ঘটতে পারে, এটাই মনোবিজ্ঞানের মূল তত্ত্ব। কিন্তু পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলির মধ্যে যদি কোনো কৃত্রিম প্রাচীর না তোলা হয়, তবে শিক্ষার্থী তার অধীত জ্ঞানের রূপান্তর ঘটিয়ে উপযুক্ত সমস্ত অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। এই বিষয়টিকেই বলা হয়েছে সঞ্চালন। পৃষ্ঠা 23। সুতরাং এই সিদ্ধান্ত গ্রহণ করা অযৌক্তিক নয় যে বিদ্যালয় পাঠ্যক্রমের বিষয়গুলি পরস্পর সম্পর্কিত ও নির্ভরশীল এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই পঠন পাঠন প্রক্রিয়া পরিচালিত হতে পারে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম রচয়িতা সকলেরই দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এই পরস্পর নির্ভরশীলতা কোন কোন বিষয়ের ক্ষেত্রে কতটা তার কোনো পূর্ব নির্ধারিত সূত্র নেই। পাঠ্যক্রম রচয়িতারা এই প্রসঙ্গটিকে সামনে রেখে বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম রচনা করতে পারেন। শিক্ষক তার নিজস্ব প্রজ্ঞার আলোকে বিষয়বস্তুর সংহতি ও সঞ্চালন যোগ্যতা বিচার করে শিক্ষণ কার্য সেই অভিমুখে পরিচালনা করতে পারেন। আর শিক্ষার প্রশাসকবর্গ নীতি নির্ধারণের সময় পঠন পাঠন ব্যবস্থা ও মূল্যায়ন ব্যবস্থার মধ্যে অনুরূপ পরিবর্তনের সূচনা করতে পারেন। প্যারাগ্রাফ। বাস্তবিক পক্ষে পরীক্ষা নামক মূল্যায়ন পদ্ধতি যা বর্তমানে অনুসরণ করা হয় এবং সেই পরীক্ষার ফলাফল যেভাবে সাফল্যের একমাত্র সূচক হিসেবে ব্যাখ্যা করা হয়, তা পাঠ্যসূচির সংহতি ও সঞ্চালনে প্রবলতম বাধাস্বরূপ। এই একটিমাত্র ক্ষেত্রে প্রশাসনিক, সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। কারণ পরবর্তী পরিচ্ছেদগুলিতে বিজ্ঞান, ভাষা, গণিত, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়ের শিক্ষা প্রসঙ্গে দেখা যাবে উপরোক্ত তিনটি নীতি শিক্ষণ ও শিখনের প্রাচীন দৃষ্টিভঙ্গি হিসেবে ক্রমশ অকার্যকর বলে প্রমাণিত হওয়ায় সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গির সূচনা বর্তমান পৃথিবীতে ঘটেছে। এইটি শিক্ষার মৌলান্তরের মূল কথা। পাঠ্যক্রম অনুযায়ী সারসংক্ষেপ। একটি বক্সের একদিকে লেখা পাঠ্যক্রমের অংশ, অন্যদিকে মূল বিষয় ব্র্যাকেটে মেন পয়েন্টস। পাঠ্যক্রমের অংশের নিচে লেখা শিক্ষা একটি আন্তর্বিদ্যা চর্চার ক্ষেত্র। মূল বিষয়ের নিচে লেখা ডট শিক্ষা নামক বিদ্যা সমাজবিজ্ঞান, দর্শন, মনোবিদ্যা ইত্যাদি নানা বিষয়ে সমন্বয়ে সৃষ্টি হয়েছে। এই কারণে ওই সমস্ত বিদ্যার তত্ত্ব, তথ্য ও পদ্ধতির চর্চা করার মাধ্যমে শিক্ষার চর্চা করা হয়। ডট প্রক্রিয়া হিসেবে শিক্ষার বিষয়, পদ্ধতি ও উপাদানগুলিও নানা বিদ্যার সমন্বয়ে নির্মিত পাঠ্যক্রম অনুসরণ করে পরিচালিত হয়। ডট বিদ্যা হিসেবে শিক্ষা এবং প্রক্রিয়া হিসেবে শিক্ষা পরস্পরের পরিপূরক। পৃষ্ঠা 24। এখানেও দুটি কলামে একদিকে পাঠ্যক্রমের অংশ, অন্যদিকে মূল বিষয়। পাঠ্যক্রমের অংশের প্রথমে লেখা বিদ্যার প্রকৃতি ও বৈশিষ্ট্য। মূল বিষয়ের নিচে লেখা ডট বিদ্যা একটি জ্ঞান অথবা পেশার ক্ষেত্রে কেন্দ্রীভূত একাগ্র চর্চা যা কুশলতা, দক্ষতা, জনগোষ্ঠী, প্রকল্প, যোগাযোগ, প্রতিভা ও গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট। ডট বিদ্যার প্রকৃতির মধ্যে উপরোক্ত বৈশিষ্ট্যগুলি বর্তমান। ডট বিদ্যার শ্রেণীবিভাগে নানা মডেল আছে, যেমন কোড ভিত্তিক, কার্নের মৌলকরণ প্রক্রিয়া KUHN কার্ন, সর্বসম্মতি এবং বিগল্যাম মডেল। ডট বিদ্যার ক্ষেত্রে বহুবিদ্যার সমন্বয়, আন্তর্বিদ্যা চর্চা, বিদ্যান্তর এবং দ্বিবিদ্যা সংকর প্রতিনিয়ত ঘটে। সংকর দন্তস অনুস্বার ক র। দ্বিতীয় বক্সে শিক্ষার মধ্যে নানা বিদ্যার উদ্ভব পাঠ্যক্রমের অংশের নিচে লেখা। মূল বিষয়ের নিচে লেখা শিক্ষার মধ্যে নানা বিদ্যার উদ্ভব, তার পাশে ডট
বিদ্যার অগ্রগতি ঘটে নতুন নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে এবং ক্রমশ এক একটি শাখা পরিপুষ্ট হতে হতে স্বতন্ত্র বিদ্যার উদ্ভব হয়। শিক্ষার ক্ষেত্রেও এরকম ঘটেছে। সমস্ত বিজ্ঞান চর্চার উদ্ভব ঘটেছে প্রকৃতি দর্শন নামক একক বিদ্যা থেকে। বিদ্যার বিবর্তন নতুন নতুন বিদ্যা সৃষ্টির অন্যতম কারণ। মৌলান্তর অনুরূপ একটি প্রক্রিয়া। পাঠ্যক্রমের অংশের নিচে কলমে লেখা তৃতীয় ভাগে শিক্ষায় নানা বিদ্যার সংমিশ্রণ। মূল বিষয়ের কলমের তৃতীয় ভাগে লেখা প্রথাগতভাবে শিক্ষা নামক বিদ্যায় তিনটি বিষয়ের সংমিশ্রণ ঘটেছে: সমাজবিদ্যা, মনোবিদ্যা এবং শিক্ষণবিদ্যা পেডাগগি। পরবর্তীকালে শিক্ষার সঙ্গে অধিকাংশ বিদ্যার সংমিশ্রণ ঘটেছে, যার মধ্যে অর্থনীতি, রাজনীতি, ব্যবস্থাপনাবিদ্যা, রাশিবিজ্ঞান, তথ্য প্রযুক্তি ইত্যাদি সবকিছুই আছে। পাঠ্যক্রমের অংশর চতুর্থ কলামে লেখা বিদ্যালয় পাঠ্যক্রমে বিষয়সমূহের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা। মূল বিষয় বা মেন পয়েন্টসের চতুর্থ কলামে লেখা বিদ্যালয় পাঠ্যক্রমের বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা সম্বন্ধে শিক্ষাবিদ ও দার্শনিক বা দীর্ঘকাল যাবৎ সচেতন। তিনটি প্রক্রিয়ার কথা এই প্রসঙ্গে প্রচলিত আছে: অনুবন্ধ, সংহতি ও সঞ্চালন। এই সম্বন্ধে আধুনিক চিন্তাধারা অনুযায়ী এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মৌলান্তর ঘটেছে। পৃষ্ঠা 25। প্রশ্নোত্তরে অনুশীলনী। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মান 2। বুলেট। বিদ্যা শব্দের অর্থ লিখুন। রাইট দ্য মিনিং অফ ডিসিপ্লিন। আনসার: বিদ্যা শব্দটির অর্থ অনেক ব্যাপক। অভিধান অনুযায়ী এর উৎপত্তি বিদ ধাতু থেকে, অর্থ জ্ঞান, অধ্যয়ন, অনুশীলন বা চর্চার মাধ্যমে লব্ধ জ্ঞান, তত্ত্বজ্ঞান, শাস্ত্রজ্ঞান ইত্যাদি। এই সমস্ত অর্থের সব কয়টির মাধ্যমে যে তথ্যের প্রতি ইঙ্গিত পাওয়া যায় তা হল কোনো একটি বিশেষ ক্ষেত্রে যা কিছু তথ্য, দক্ষতা এবং কৌশল বা পদ্ধতি থাকা সম্ভব তার একটি সংগঠিত একক রূপের নাম বিদ্যা। ইংরেজিতে এই সংগঠিত একক রূপকে বলা হয় ডিসিপ্লিন। আর বাংলায় কখনো বিদ্যা যেমন পদার্থবিদ্যা, মনোবিদ্যা ইত্যাদি, কখনো শাস্ত্র যেমন অর্থশাস্ত্র, তর্কশাস্ত্র ইত্যাদি। বুলেট। বিদ্যার সংজ্ঞা লিখুন। রাইট দ্য ডেফিনেশন অফ ডিসিপ্লিন। আনসার: বিদ্যা একটি জ্ঞানের ক্ষেত্রে অথবা পেশার ক্ষেত্রে কেন্দ্রীভূত একাগ্র চর্চা, যার মধ্যে মিশে আছে দক্ষতা বা কুশলতা, জনগোষ্ঠী, প্রকল্প, যোগাযোগ, প্রতিভা, গবেষণা ইত্যাদি অনেক ধারণা। ডিসিপ্লিন ইজ ফোকাসড স্টাডি in one academic field or profession that incorporate within it many concepts like expertise, people, projects, communication, ingenuity, research or the like. Bullet. বিদ্যা শ্রেণীবিভাজনের প্রচলিত কাঠামোগুলি কি? What are the regular structure of classification of discipline? Answer. বিদ্যা শ্রেণী বিভাজনের জন্য 4টি কাঠামো প্রচলিত আছে। সেগুলি হল 1. কোড ভিত্তিক কোডিফিকেশন, 2. মৌলকরণ প্যারাডাইম ডেভেলপমেন্ট, 3. সর্বসম্মতি কনসেনসাস, 4. বিগল্যাম মডেল। বুলেট। আন্তর্বিদ্যা বলতে কি বোঝায়? হোয়াট ইজ ইন্টারডিসিপ্লিনারি? আনসার: এক্ষেত্রে একাধিক বিদ্যার জ্ঞানকে প্রয়োজন মতো একত্রিত করা হলেও তা কখনোই একটি স্বতন্ত্র বিদ্যায় রূপান্তরিত হয় না। গবেষণার ক্ষেত্রে এই ধারণার প্রয়োগ বেশি। সফল শিক্ষকরা সহজেই তার নিজের বিষয় আলোচনা করতে করতে স্বচ্ছন্দে অন্য বিদ্যা থেকে সদৃশ বিষয়সমূহকে কাজে লাগাতে পারেন। সুতরাং তাদের শিক্ষণ আন্তর্বিদ্যা ভিত্তিক। পৃষ্ঠা 26। বুলেট। বিদ্যান্তর কাকে বলে? হোয়াট ইজ ডিসিপ্লিন? আনসার:
বিদ্যান্তর অর্থ একটি বিদ্যা থেকে অন্য বিদ্যায় রূপান্তরিত হওয়া। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিদ্যান্তরের একটি উদাহরণ, কারণ এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং নামটি থাকলেও আক্ষরিক অর্থে কোনো যান্ত্রিক প্রযুক্তি এর অন্তর্গত নয়। মূলত উদ্ভিদ বা প্রাণীর জিন সমষ্টিকে একটি বাঞ্ছিত পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বুলেট। বহুবিদ্যার সমন্বয় বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিডিসিপ্লিনারি? আনসার: ভিন্ন ভিন্ন বিদ্যার প্রয়োজনীয় তত্ত্ব ও ধারণা একত্রিত হয়ে একটি বিদ্যার ক্ষেত্র সৃষ্টি হলে তাকে বলা হয় বহুবিদ্যার সমন্বয়। যেমন ব্যবস্থাপনা বিদ্যা, ম্যানেজমেন্ট সায়েন্স। বুলেট। দ্বিবিদ্যা সংকর কি? হোয়াট ইজ ক্রস ডিসিপ্লিন? আনসার: দুটি বিদ্যার অংশবিশেষ একত্রিত হয়ে একটি বিদ্যার ক্ষেত্র সৃষ্টি, যেমন বিজ্ঞানের দর্শন ব্র্যাকেটে ফিলসফি অফ সায়েন্স, কিংবা দার্শনিক মনোবিদ্যা ব্র্যাকেটে ফিলসফিক্যাল সাইকোলজি। বুলেট। শিক্ষা কি? হোয়াট ইজ এডুকেশন? আনসার: শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে এডুকেয়ার নামক লাতিন শব্দ থেকে। শিক্ষার অনেকগুলি অর্থ আছে, অথবা বলা যায় নানা দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা কথাটিকে ব্যাখ্যা করা যায়। তার মধ্যে প্রধান দুটি দৃষ্টিভঙ্গি এরকম: ডট শিক্ষা নিজেই একটি বিদ্যা, ডিসিপ্লিন এবং চর্চার বিষয়। ডট শিক্ষা একটি প্রক্রিয়া ব্র্যাকেটে প্রসেস, যার মাধ্যমে শিক্ষার্থীরা নানা বিদ্যার ধারাবাহিক চর্চা করে জ্ঞান লাভ করতে পারে এবং শিক্ষিত হতে পারে। বুলেট। অনুবন্ধ ধারণাটি লিখুন। রাইট দ্য কনসেপ্ট অফ কোরিলেশন। আনসার: সামগ্রিকভাবে দুই বা ততোধিক বিষয়ের বিষয়বস্তুর মধ্যে তত্ত্ব, তথ্য ও প্রয়োগের পরিপ্রেক্ষিতে কতটা পরস্পর সম্পর্কিত সেই বিষয়টি অনুবন্ধ নামে পরিচিত। পদার্থবিদ্যার চর্চায় গণিত অপরিহার্য, আবার গণিত চর্চা ক্ষেত্রেও পদার্থবিদ্যার অবদান আছে। সুতরাং এই দুই বিষয়ের মধ্যে অনুবন্ধ যথেষ্ট শক্তিশালী। এইভাবে জীবনবিজ্ঞান ও রসায়ন, ভূগোল ও গণিত ইত্যাদির সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতা প্রবল। পৃষ্ঠা ২৭। বুলেট। বিভিন্ন বিষয়ের সংহতি বলতে কি বোঝায়? হোয়াট ইজ ইন্টিগ্রেশন উইথ ডিফারেন্ট সাবজেক্টস? আনসার: কোনো একটি বিষয়ের মধ্যে যে অন্তর্নিহিত ঐক্য আছে তাকে চিহ্নিত করার নাম সংহতি। আবার একাধিক বিষয়ের অংশবিশেষের মধ্যেও অনুরূপ ঐক্য থাকতে পারে, যা কৃত্রিমভাবে স্বতন্ত্র বিদ্যা হিসেবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যদি উক্ত অন্তর্নিহিত ঐক্যটি অনুধাবন করতে পারে, তাহলে তাদের জ্ঞানের সংগঠনে একদিকে যেমন একটি পূর্ণতা আসে, তেমনি তা প্রকৃত অর্থবহ হয়ে ওঠে। বুলেট। সঞ্চালনের ধারণাটি সংক্ষেপে লিখুন। রাইট শর্ট নোট অন ট্রান্সফার। আনসার: প্রকৃত ধারণাটি মনোবিজ্ঞানের শিখনের সঞ্চালন ব্র্যাকেটে ট্রান্সফার অফ লার্নিং নামক ধারণার অনুরূপ। শিখনের সঞ্চালনে বলা হয়েছে কোনো জ্ঞানের সামান্যীকরণ ব্র্যাকেটে জেনারেলাইজেশন হলে তা অনুরূপ বিষয়গুলির শিখন সহজ করে দেয়। এক্ষেত্রে বিদ্যা বিভাজনের প্রাচীর কোনো বাধা সৃষ্টি করে না। গণিতে শেখা কোনো সাধারণ নিয়ম পদার্থবিদ্যা কিংবা ভূগোলের সমস্যা সমাধানে কাজে লাগানো সহজ হয় যদি ওই নিয়মটি যে অনুরূপ যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব সেই বোধ জন্মায়। এক্ষেত্রেও শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ প্রয়াস শিখনের সার্থক সঞ্চালন ঘটায়। এখানে শুধুমাত্র সঞ্চালন কথাটি ব্যবহার করা হয়েছে আরও একটু বিস্তৃত প্রয়োগের উদ্দেশ্যে। একটি পাঠ্য বিষয়ের অন্তর্গত সূচির মধ্যে অথবা একাধিক বিষয়ের মধ্যেকার সঞ্চালনযোগ্য বিষয়গুলির শিখনের সঞ্চালন ঘটতে পারে, এটাই মনোবিজ্ঞানের মূল তত্ত্ব। কিন্তু পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলির মধ্যে যদি কোনো কৃত্রিম প্রাচীর না তোলা হয়, তবে শিক্ষার্থী তার অধীত জ্ঞানের রূপান্তর ঘটিয়ে উপযুক্ত সমস্ত অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। এই বিষয়টিকেই বলা হয়েছে সঞ্চালন। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মান 5। বুলেট। বিদ্যার বৈশিষ্ট্য তথা প্রকৃতি সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স vis-a-vis নেচার অফ ডিসিপ্লিন। আনসার: 3 থেকে 5 পৃষ্ঠা দেখুন। বুলেট। বিদ্যা শ্রেণী বিভাজনের প্রচলিত কাঠামোগুলির সংক্ষিপ্ত বর্ণনা দিন। ব্র্যাকেটে রাইট শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট রেগুলার স্ট্রাকচার অফ ক্লাসিফিকেশন
অফ ডিসিপ্লিন। আনসার 7 থেকে 9 পৃষ্ঠা দেখুন। পৃষ্ঠা 28। বুলেট। শিক্ষা একটি প্রক্রিয়া। ধারণাটি সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। এডুকেশন অ্যাজ এ প্রসেস। কমেন্টস ইয়োর ভিউ অ্যাবাউট দ্য কনসেপ্ট। আনসার 12 থেকে 14 পৃষ্ঠা দেখুন। বুলেট। প্রাকৃতিক দর্শন থেকে নানা বিজ্ঞানের উদ্ভব সম্পর্কে আলোচনা করুন। ডিসকাস অ্যাবাউট অরিজিন অফ ডিফারেন্ট সায়েন্স ফ্রম ন্যাচারাল ফিলসফি। আনসার 17 থেকে 18 পৃষ্ঠা দেখুন। বুলেট। বিদ্যালয় শিক্ষার বিষয়বস্তুর পরিবর্তনের কারণগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য কজেস অফ এভলিউশন অ্যাবাউট কন্টেন্টস অফ স্কুল এডুকেশন। আনসার 18 থেকে 19 পৃষ্ঠা দেখুন। বুলেট। শিক্ষায় নানাবিদ্যার সংমিশ্রণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট মার্জার অফ ভেরিয়াস ডিসিপ্লিনস ইনটু এডুকেশন। আনসার 20 থেকে 21 পৃষ্ঠা দেখুন। রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন। মান 10। বুলেট। শিক্ষা একটি আন্তর্বিদ্যা চর্চার ক্ষেত্র। ধারণাটি আলোচনা করুন। এডুকেশন অ্যাজ ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডিজ। ডিসকাস দ্য কনসেপ্ট। আনসার 10 থেকে 14 পৃষ্ঠা দেখুন। বুলেট। শিক্ষার মধ্যে নানা বিদ্যার উদ্ভব উদাহরণ সহ আলোচনা করুন। এমার্জেন্স অফ ভেরিয়াস ডিসিপ্লিনস ইন এডুকেশন। ডিসকাস উইথ এক্সাম্পলস। আনসার 14 থেকে 18 পৃষ্ঠা দেখুন। বুলেট। বিদ্যালয় পাঠ্যক্রমে বিষয়সমূহের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা বিষয়ে আলোচনা করুন। ডিসকাস অ্যাবাউট মিউচুয়াল রিলেশনশিপ অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স অফ সাবজেক্টস ইন দ্য স্কুল কারিকুলাম। আনসার 21 থেকে 23 পৃষ্ঠা দেখুন। এই ফাইল এখানেই শেষ হলো। প্রথম অধ্যায়ও এখানে শেষ হলো।